আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এই তোদের আর কোনো কাজ নেই, সারাদিন চিপকে থাকিস। রোমিও জুলিয়েটের নিউ ভার্সন কোকা কোলায় চুবিয়ে মারি তোদের। আর ওই জিহাইদার বাচ্চা, তোর এত প্রেম কোথা থেকে আসে? হ্যাঁ, টিনেজারদের মতো অল টাইম প্রেমালাপ করিস। আমি যে একটা মানুষ এখানে বসে আছি, তোদের চোখে পড়ে না? সুরার আগে ক্ষোভে ফুসছে। জিহাদ সুরার রক্তের মুখোশি দেখে রিয়াদ ফোন কেটে দেয়। শিহাব আর দিয়া দুই দিকে ছিটকে সরে বসে। সুরা শান্ত স্বরে বলে, আমরা কি জানি আর 2 বছর পরে আমরা ক্যারিয়ারের পেছনে ছুটতে ছুটতে কে কোথায় যাব? আমাদের কি উচিত না বন্ধুদের সময় দেয়া? এই ফোন, আধুনিক যুগ আমাদের শৈশব শেষ করে দিয়েছে। এখন আর বাচ্চারা খেলাধুলা করে না, তাদের তো ফোনে গেম খেলা আছে। এখন আর কফি হাউসে বন্ধুদের আড্ডা বসে না, তাদের তো কাজ আছে। একদিন কি আমরা এই দিনগুলো মিস করব না? আমাদের উচিত এই মুহূর্তটা পৃথিবীর পাতায় যত্ন করে তুলে রাখা। সুরা মন খারাপ করে বসে থাকে। সবাই মাথা নিচু করে বসে রইল। সত্যি তো, আগের মতো কতদিন আড্ডা দেয়নি তারা। আর তো রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা খাওয়া হয় না। জীবন তো চলবে নিজের গতিতে। তাই বলে কি আমরা বন্ধুদের ভুলে যাবো? হেসে অন্যায়। জিহার থমথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কৌতুক স্বরে বলে উঠল, কেস কি মামা? স্যারের সাথে ফাইট করে তবে এসেছিস নাকি? তার রাগ আমাদের উপর বর্ষণ করলি যে? সুরা কটমট করে তাকালো। শিহাব মুচকি এসে বলল, আর কত কি যে দেখতে হবে কে জানে। জিহাদ রে ভাই, তোর মতো আমারও জীবন যৌবন সব বৃথা গেল। আরে তুই বল, বাড়িতে 2 কপতির রোমান্স করবি কর, আশেপাশে দেখি তো করবি নাকি? আমি একটা ভোলা ভোলা আবিয়া মানুষ, তোদের রোমান্স দেখলে তো আমারও শখ জাগে নাকি? সুরা রাতে দাঁত চেপে উঠে দাঁড়ালো। এদের খুন করতে ইচ্ছে করছে তার। হনহনিয়ে বেরিয়ে যায় ক্যান্টিন থেকে। রাফি এসে সামনে দাঁড়িয়ে অবুঝের মতো বলে, কি হয়েছে বিদ্যারানীর, কই যাস? সুরা কটকট করে তাকিয়ে রাফির বাহুতে দুম করে কিল বসিয়ে হন করে চলে যায়। বেচারা রাফি আগেও নেই পেছনে নেই, তবুও সুরার রাগ পড়লো তার উপর। জিহাদ আর শিহাব শব্দ করে হাসছে রাফির কাদা কাদো মুখ দেখে। জিহাদ বলে, বিদ্যার রানী খেপেছে, চল তাড়াতাড়ি, নয়তো কিন্তু অতি বিদ্যা কিন্তু ভয়ঙ্করী রূপ নিবে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সবাই। সুরা প্রায় কলেজ গেট পেরিয়ে গেছে। সুরার মাথা এখনো রাগে খুবই ফেলে যাচ্ছে। শয়তানগুলোকে সে কি বললো আর শয়তানের নানাগুলো কি বুঝলো? সুরা বিড়বিড় করে বলে, যার সাথে চিপকে থাকিস না কেন, বিয়ে হবে না তোদের। এটাই সুরার বাঁচান, আর সুরার বাঁচান নিভে শাসান। ইস, এখন চটপটি আর ফুচকা খেতে যে কি মজা লাগবে। আর মামার টকটা তো মুখে লেগে থাকার মতো। আর আইসক্রিম তো কথাই নাই। সুরা পাশ ফিরে কটপট করে জিহাদের দিকে তাকালো। সবগুলো দাঁত চিলিয়ে হাসছে দেখে সুরার শরীর চলে যাচ্ছে। সুরা হিসিয়ে বলল, একদম লোভ দেখাবি না আমাকে, যাবো না খেতে তোদের সাথে। রাস্তায় গিয়ে মর সবগুলো। আহা, তুই ভুল বুঝেছিস দোস্ত, আমরা তো তোকে যেতে বলিনি, তুই তো বাড়ি যাচ্ছিলি। আচ্ছা চল, তোকে রিকশায় তুলে দি। সুরা অসহায় মুখে ঠোঁট ফুলিয়ে অন্যদিকে তাকালো। এটা কোনো কথা? দুর্বল জায়গায় আঘাত করে এখন বলছে যেতে বলিনি। শয়তানের নানা সবাই মিটিমিটি হাসছে সুরার কাণ্ড দেখে। শিহাব বলল, কিরে চল, পরে কিন্তু মামার দোকান বন্ধ হয়ে যাবে। আর বিদ্যান রানী ওরফে ভাবি যান, আপনি বরং বাড়ি যান, রিক্সা দেখে দিচ্ছি। সুরার আগে ফুসতে ফুসতে হাতে থাকা ব্যাগ দিয়ে সবাইকে মারতে লাগলো। বজ্জাত শয়তানের নানা, আমাকে লোভ দেখিয়ে এখন নাটক করছিস? হ্যাঁ, খচ্চর বেটা সবগুলো। জিহাদ লাফিয়ে সুরার হাত থেকে বাঁচতে দূরে সরে বলল, মাফ কর বোন, আর মারিস না। বিয়ের পরে খেয়ে খেয়ে তোর গায়ের জোর বেড়ে গেছে। আমার কি মার খাওয়ার জন্য জন্ম হয়েছে? বিয়ের আগে তুই মারিস আর বিয়ের পরে প্রিয়া মারবে, এটাই কি আমার জীবন? বড্ড আফসোস জিহাদের কণ্ঠে। সুরা চিৎ করে হেসে দেয়। শিহাব রাফি জিহাদ পিঠে হাত বুলাচ্ছে। শরীরে যত শক্তি ছিল সব শক্তি দিয়ে আজ সুরা মেলেছে তাদের। রাফি তো পারে না কেটে দেয়। বেচারা সবসময় বিনা দোষে সুরার আক্রমণের শিকার হয়। সুরা কাঁধে ব্যাগ ঝুলিয়ে দাঁত কিলিয়ে বলল, চল দোস্ত, ফুচকা খেতে চাই। জিহাদ ফুচকে বলে, শালা
ফুচকার গুষ্টি কিলাই। আহ, এখনো জ্বলছে। স্যারের টাকা এভাবেই বিপথে যাচ্ছে। খেয়ে খেয়ে মোটা হচ্ছস তুই। সুরা তাদের দাঁত চেপে বলল, কি বললি? কিছু না, জানিস তো ওই মুখ খুলেই দুর্গন্ধ ছড়াই শুধু। চল তো খাবো। জিহাদ কটমট করে তাকালো দিয়ার দিকে। দিয়ার ডোন্ট কেয়ার ভাব, কেউ কথা বাড়ালো না আর। ফুচকা স্টলের দিকে গেল। বন্ধুরা হয়তো এমনই, রাগ অভিমান খুনসুটিতে মেতে থাকে তারা। ফুচকা স্টলের সামনে গিয়ে সুরা দাঁড়িয়ে যায়। সামনে তাকিয়ে রাগে ক্ষোভে দুঃখে চোখ ছলছল করে ওঠে তার। মিসবা আর টিনা দাঁড়িয়ে হেসে হেসে কথা বলছে। টিনা তো পায় না মিসবার সাথে চিপতে যায়। মিসবা এক হাত ধরে হেসে হেসে কথা বলতে দেখে সুরার রাজ্যের আকাশ ছিল। পঞ্চপাণ্ডবে সকলে সুরার দিকে তাকালো। রাগে ফুসছে সে। আজ আর মিসবার রক্ষে নেই। সুরা আর দাঁড়ালো না, একটা রিক্সায় উঠে চলে গেল। জিহাদ সুরাত যাওয়ার দিকে তাকিয়ে বলল, আজ আর স্যারের রক্ষে নেই। এই রাক্ষস রানী স্যারকে বিনা নোটিসে লবণ ছাড়াই গিলে খাবে। দিয়া হেসে বলল, দয়া করে তোর এই দুর্গন্ধযুক্ত মুখ বন্ধ কর। যখনই মুখ খুলিস তখনই দুর্গন্ধ ছড়ায়। জিহাদ তাদের দাঁত চেপে বলল, শুটকি মাছ রে, আমার মুখ ঠিকই আছে। আশেপাশে দেখ, শুটকির গন্ধে মানুষ বমি করছে। রাফিয়া শিহাব একসাথে চেঁচিয়ে বলে উঠল, এখনই মুখ বন্ধ কর, নয়তো সুপারগুলো লাগিয়ে দিব দুজনের মুখে। এদের দুইটারে তো ম্যান হলে একদম একসাথে চুবিয়ে রাখা উচিত। অল টাইম যেখানে সেখানে শুরু হয়ে যায়। দিয়া কটমট করে তাকালো শিহাবের দিকে। শিহাব ক্যাবলা মার্কা হাসি দিয়ে আমতা আমতা করে বলল, তোকে বলিনি জান, এমন করে তাকাস কেন? নাদান বাচ্চার জান নিবি নাকি? দিয়া মুখ খিঞ্চি কাটে। রাফি বলে, আমি বুঝলাম না, স্যার টিনার সাথে কথা বলতেই পারে, তাই বলে বিদ্যারানীর এত রাগের কারণ কি মামা? মেয়ে জাতিকে বোঝা আমাদের কর্ম না ভাই। তোরা কখনো বুঝতেও পারবি না রাফি। নারীরা কখনো শখের পুরুষের সাথে অন্য কাউকে সহ্য করতে পারে না। বলতে পারিস এটা তাদের ভালোবাসার গভীরতা। সবাই দীর্ঘশ্বাস পেল। সুরাকে নিয়ে তাদের চিন্তা হয়। মেয়েটা সুখে থাকুক, এটাই তো একমাত্র ছাওয়া। সময় বদলায়, মানুষও বদলে যায় সময়ের সাথে সাথে। এক পাখির ভালোবাসা এত বেদনাদায়ক কেন? তাদের বাড়ি আর আগের মতো নেই, না আছে বাড়ির মানুষগুলো। অন্ত আর ঋতু শহরে থাকে। এই বিষাক্ত গ্রামে অন্তের শ্বাসরুদ্ধ হয়ে আসে। প্রিয়া হোস্টেল থেকে খুব দরকার ছাড়া বাড়িতে আসে না। প্রিয়া ছুটে চলেছে নিজের গন্তব্যে। সুরার মাকাল ফল এখন বাবার সাথে রাজনীতিতে যোগ দিয়েছে। বেঁচে থাকার জন্য ব্যস্ত থাকা প্রয়োজন তার। আঞ্জুমান বেগম ছেলে মেয়ে থেকেও আচার নিঃস্ব। ছেলের বুকের হাহাকার আর্তনাদে মায়ের বুক হু হু করে কেঁদে ওঠে। তিনি এখনো সবকিছুর জন্য সুরাকে দোষ দেন। আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যারা চোখ থাকতেও অন্ধ। তিনিও তাদের মধ্যে একজন। অনন্যা আর আগের মতো নেই। ভালোবাসা না পাওয়ার কষ্টের চেয়ে ভালোবাসা মানুষকে মরণ যন্ত্রণায় ছট করতে দেখার কষ্ট কি বেশি না? ভালোবেসে আছে একাকিত্বকে সাদরে গ্রহণ করেছে। অনন্যা দাঁড়িয়ে আছে পিয়াসের রুমের সামনে। আজ কতদিন পরেই পিয়াস বাড়ি আসলো। ভেতরে আয় অনু। পিয়াসে ঠান্ডা কণ্ঠে হক চকিয়ে গেল অনন্যা। সে যে দাঁড়িয়ে আছে পিয়াস কিভাবে বুঝলো? অনন্যা আর কিছু না ভেবে ঘরের ভেতরে যায়। চারপাশে চোখগুলি দেখে সুরার অসভ্য হাস্যজ্জ্বল ছবি। অনন্যা দীর্ঘশ্বাস পেল। এই ঘরটা, ঘরের মানুষটা তো তারও হতে পারত। খুব বেশি কি ক্ষতি হতো তাহলে? পিয়াস বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। অনন্যা বারান্দায় যায়। পিয়াসের পাশে দাঁড়িয়ে পিয়াসের দিকে তাকিয়ে থাকে। এই মানুষটাকে সে খুব ভালোবাসে। না পাওয়ার জেদে বসে ভালোবাসার মানুষটাকে সে জীবন্ত লাশে পরিণত করেছে। অথচ এখন এই মানুষটার কষ্ট হাহাকার তার সহ্য হয় না। সে তো চেয়েছিল কষ্ট দিতে, না পাওয়ার যন্ত্রণা পিয়াসকে বোঝাতে। তাহলে এখন কেন তার বুকে অসহনীয় ব্যথা হয়? অনন্যা ফুপিয়ে ওঠে। পিয়াস আকাশের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলে, কাঁদছিস কেন অনু? যা চেয়েছিলি সেটাই তো হয়েছে। দেখ, আজ আমি নিঃস্ব। ভালোবাসার মানুষকে পেয়েও হারানোর যন্ত্রণা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। তুই ভালো আছিস অনু? ভালোবাসা না পাওয়ার কষ্টের চেয়ে পেয়ে হারানোর যন্ত্রণা অসহনীয়। অনন্যা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ভেজা কণ্ঠে বলে, আমাকে মাফ করে দেন পিয়াস ভাই। আমি জেদের বসে আপনাকে জীবন্ত লাশ বানিয়ে দিয়েছি। আপনার কষ্ট আমার সহ্য হয় না পিয়াস ভাই। আমাকে সুরার কাছে নিয়ে চলুন। আমি ওর পা ধরে বলবো আপনার কাছে ফিরে আসতে। তবু আপনি ভালো থাকুন। পিয়াস শব্দ করে হেসে উঠল। তার ছেলের হাসি, চোখ ছলছল করছে তার। হাসি থামিয়ে অনন্যার দিকে তাকে অনুভূতিহীন কণ্ঠে বলে,
আমার সুখ পাখি তার সুখ পাখির সাথে সুখে আছে। এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে অনু? অনন্যা ছোট ছোট চোখে তাকিয়ে বলে, আপনার কি কষ্ট হয় না পিয়াস ভাই? সুরার সাথে অন্য পুরুষকে দেখলে কি চোখ জ্বালা করে না? পিয়াস ক্ষীণ হাসে, আকাশের দিকে তাকিয়ে নিষ্প্রভ কণ্ঠে আওড়ালে, একপাক্ষিক ভালোবাসা সুন্দর, বড্ড বেশি সুন্দর। এদের না আছে অভিযোগ, না আছে অভিমান, আর না আছে তাকে পাওয়ার প্রত্যাশা, আকাঙ্ক্ষা। বিশেষ করে অনু, যখন আমার শখের নারীকে তার শখের পুরুষের সাথে দেখি, তখন আমার চোখ জ্বালা করে, বুকের ভেতর হাতুড়ি পেটা হয়, অসহনীয় যন্ত্রণায় ছটফট করি আমি, বিষাক্ত বিষ ব্যথায় কুকিয়ে উঠি বারবার, বারংবার, শতবার। কিন্তু আবার যখন দেখি আমার সুখ পাখির হাসি মাখা মুখশ্রী, তখন প্রশান্তিতে ভরে যায় মন। যখন ভেতর থেকে কেউ বলে ওঠে সে ভালো আছে, তখন দিন শেষে শান্তির ঘুম আসে আমার অক্ষিপটে। এত পূর্ণতার মাঝেও আমি তাকে ছাড়া অপূর্ণ, আমার প্রাপ্তির খাতা শূন্য। এই শহরে পিয়াসরা আমৃত্যু শখের নারীকে তার কল্পরাজ্যের রানী করে রাখে। এই শহরে পিয়াসরা অপূর্ণতার মাঝেও পরিপূর্ণতা খুঁজে নেয় প্রেয়সীর হাসি মাখা স্নিগ্ধ মুখশ্রীতে। এই শহরে পিয়াসদের ভালো থাকা নির্ভর করে শখের নারীর প্রাণোচ্ছলতায়। এই শহরে অনন্যরা তাহলে ভালো থাকে না কেন পিয়াস ভাই? অনন্যাদের ভালোবাসায় পাওয়ার আকাঙ্ক্ষা থাকে। তারা যে বড্ড অবুঝ, বোকারা বোঝে না ভালোবাসার মানুষটার সুখের মধ্যেই তাদের সুখ নিহিত। অনন্যা ফুপিয়ে উঠল, সত্যি তো, বোকা সে। কেন ভালোবাসার মানুষটার সুখে সুখী হতে পারল না সে? তাহলে তো আজ এই মরণ যন্ত্রণায় ছটফট করতে হতো না। এই অসহনীয় যন্ত্রণা তাকে বোঝাবে সে। পিয়াস আকাশের দিকে তাকে নিষ্প্রাণ কণ্ঠে আওড়ালো, শুনো গো প্রকৃতি, শুনছো তো? আমার প্রাপ্তির খাতা শূন্যই থেকে গেল, তবুও আমি পরিপূর্ণতার হাসিতে। সুখ নিয়ে থমথমে পরিস্থিতি বিরাজমান। সুখ নিয়ে থমকে গেছে যেন। হঠাৎ এমন থমথমে পরিস্থিতির কারণ বোধগম্য হলো না মিসবার। আজ হসপিটালে 3টে সার্জারি থাকায় রাত হয়েছে ফিরতে। কেউ যে এখনো খায়নি ঢের জানা আছে তার। মেজবা সদর দরজা দিয়ে ঢুকতেই চক্ষুগোচর হয় মাহমুদ শিকদারের থমথমে মুখ। তিনি সোফায় বসে চা খাচ্ছেন। এত রাতে চা কে খায় আজও? তার বাবার পক্ষে সম্ভব। মেজবা বেশি মাথা ঘামালো না। ক্লান্ত রাখছে তার। সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমের দিকে গেল। ঘরে গিয়ে সুরাকে দেখতে না পেয়ে কুচকে গেল মেজবার। স্বামীর বাড়ি এসেছে, কোথায় মহারানী স্বামীর হাতে হাতে সব এগিয়ে দিবে তা না, তাকে অনুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পাওয়া দুষ্কর। মেজবা ড্রেসিং টেবিলের কাছে গিয়ে হাতে থাকা ঘড়িটা খুলে রাখলো। আয়নার দিকে তাকিয়ে দেখলো বিছানায় তার কাপড় রাখা আছে। মেজবা ঘাড় ঘুরিয়ে তাকালো কাপড়গুলোর দিকে, মুচকি হাসলো সে। বিয়ের পর থেকে সুরার সবচেয়ে প্রিয় কাজ হয়ে উঠেছে মেজবার হাতে হাতে সব এগিয়ে দেওয়া। তো মহারানী কি জানে বাড়ি ফিরে তার ওই স্নিগ্ধ মুখশ্রী না দেখলে মেজবার ক্লান্তি দূর হয় না? দিন শেষে ক্লান্ত হয়ে ফিরলেই সূর্যনের মুখের হাসি না দেখলে মনে প্রশান্তি আসে না। মেজবার রাত হলো, সেটা অনেক আগে এসেছে। কোথায় একটু স্বামীর কাছে আসবেই তা না, কাজ নিয়ে ব্যস্ত সে। কালকেই 2টা কাজে লোক ঠিক করবে সে। বউ তার আশেপাশে ঘুরঘুর করবে তা না করে বউ ঘুরঘুর করছে রান্নাঘরের আশেপাশে। এটা কি মেনে নেওয়া যায়? একদমই না। মেজবা ফোঁস করে শ্বাস ফেলে। মেডের উপরে রাখা জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে। মিনিট 15 পরে একটা ট্রাউজার আর কালো টি শার্ট পরে মুছতে মুছতে বের হয়। চোখ জোড়া সুরাকে খুঁজে, কিন্তু সে নেই। এমন তো হয় না মেজবা বাড়ি ফেরার পরে সে কখনো রান্নাঘরে বা অন্য কাজে ব্যস্ত থাকে না। হঠাৎ আজ কি হলো? মেজবা টাওয়াল ছুঁড়ে ফেলে সোফায় হনহনে বেরিয়ে যায় ঘর থেকে। নিচে নেমে দেখে ডাইনিং টেবিলে শিহাব, মাহমুদ শিকদার আর মেহের বসে আছে। হয়তো তার জন্যই বসে অপেক্ষা করছে তারা। কিন্তু সবার এমন থমথমে মুখে বসে থাকা দেখে মিসবা ছুটে গেল। মিসবা শিহাবের পাশে চেয়ার টেনে বসতে বসতে গম্ভীর স্বরে বলল, কি হয়েছে? থম মেরে বসে আছো কেন সবাই? সুখ নিয়ে কি ডাকাত পড়েছে? শিহাব সিরিয়াস ভঙ্গিতে বলে, তার চেয়েও বড় কিছু পড়েছে ভাই, অ্যাটম বম। মিসবা কুচকানো ভ্রু আরো কুচকে গেল, বলল, মানে? আমি বলছি। শিহাবকে কিছু বলতে না দিয়ে মাহমুদ শিকদার গম্ভীর স্বরে বলে উঠল। মিসবা বাবা থেকে প্রশ্নবিদ্ধ চাহনিতে তাকিয়ে আছে। মুনতাহা শিকদার আর সুরা রান্নাঘর থেকে বেরিয়ে আসে। সুরা খাবার বেরিয়ে দিতে চাইলে মুনতাহা শিকদার বাধা দিয়ে বলেন, তুই খেয়ে নে, আমি দিচ্ছি। মিসবা শান্ত চোখে তাকালো সুরার দিকে। মাহমুদ শিকদার নড়ে চড়ে বসল। গম্ভীর স্বরে ছেলের উদ্দেশ্যে বলেন, সমস্যা কি সেটা তো তুমি বলবে। মানে কি বলতে চাইছো? মুনতাহা শিকদার সবার পেটে খাবার বেরিয়ে দিতে বলল, দেখো মিসবা,
আমরা তোমাকে আমাদের মেয়ে দিয়েছি যেন তাকে তুমি সুখী রাখো। আমাদের মেয়ের কোনো হেলাফেলা হলে আমরা মেনে নিব না। মেয়েটাকে তুমি কি বলেছো? মিসবা সুরার দিকে তাকালো। সুরা মাথা নিচু করে বসে আছে। মিসবা কণ্ঠে গাম্ভীর্য বজায় রেখে বলল, সুর? সুরা কিছু বলে না। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। কোন দিকে না তাকিয়ে দৌড়ে চলে গেল সিঁড়ি বেয়ে উপরে। মিসবা সুরার দিকে থেকে চোখ সরিয়ে পাশে শিহাবের দিকে তাকালো। শিহাব মিসবার চোখে চাহনি দেখে থতমত খেয়ে গেল। মাহমুদ শিকদার কিছু বলবে তার আগে মিসবা গম্ভীর কৌশলী হঠাৎ কণ্ঠে বলে, তোমাদের মেয়ে আমার স্ত্রী বাবা, ভুলে যেও না। তার কিছু হলে সবার আগে আমার ক্ষতবিক্ষত হয়। মাহমুদ শিকদার আর কিছু বললেন না। মুমতাজ শিকদার একটা প্লেটে বেশি করে ভাত, সবজি, ভাজি আর মাংস তুলে রাখেন পাশে। মিসবাকে বলে, এগুলো রুমে নিয়ে যাও, মেয়েটাকে খাইয়ে নিজেও খেয়ে নিও। মিসবা এখনো শিহাবের দিকেই তাকিয়ে আছে। শিহাব কাঁদো কাঁদো মুখ করে বলে, আমার হয়েছে যত জ্বালা। এমন করে তাকাস কেন ভাই? তোর সুরজান তোর উপরেই রাগ করে আছে। শিহাব কপালে ফাঁস ফেলে পড়ল। আমি কি করেছি? ও তো তোদের সাথেই ছিল। আর আমরা ফুচকা খেতে গিয়েছিলাম ভাই। মিসবা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তার বোঝা হয়ে গেছে সব। হাতে খাবারের প্লেট নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। নিজের রুমে ঢুকে থমকে যায় মিসবা। বিস্ময়কর দৃষ্টিতে তাকায় বিছানায় এলোমেলো হয়ে শুয়ে থাকা সুরার দিকে। মিসবা খাবারের প্লেটটি টেবিলের উপরে রেখে ব্যস্ততা এগিয়ে যায় সুরার দিকে। সুরা ঘুমড়ে ঘুমড়ে কাঁদছে। মিসবা গাল ফুলিয়ে ফোঁস করে শ্বাস ফেলে। বেডে বসে সুরাকে এক হাতে টেনে তুলে বসালো। হঠাৎ এমন হওয়ায় সুরা ছলাছল চোখে গোল গোল করে তাকালো মিসবার দিকে। না, এই মেয়ের জন্য মিসবার আরো ধৈর্যশীল হতে হবে। মিসবা শান্ত স্বরে বলে, ফ্রেশ হয়ে খেয়ে নাও। সুরা নাক টেনে বলে, খাবো না, খিদে নেই আমার। আমি অনেক ক্লান্ত সুর, এখনই ওয়াশরুমে যাও আর খেয়ে নাও। গো নাও। সুরা হিচকি দিলে বলে, বললাম তো খাবো না। মিসবা আবারও ফোঁস করে শ্বাস ছাড়ে। আল্লাহ তাকে আরো ধৈর্য দিক। এই মেয়েকে মাঝে মাঝে মনে হয় চড়িয়ে গাল লাল করে দিতে। একটু বেশি বোঝা এর কাজ। কিন্তু ওই যে মিসবার রাগে এক বালতি পানি ঢেলে দেয় এই মেয়ের মায়াময় মুখশ্রী। এই মুখের দিকে তাকালে আর রাগ করে থাকা যায় না। আর একে কষ্ট দিলে শতগুণ কষ্ট তার কাছে ফেরত আসবে। মিসবা কণ্ঠে গাম্ভীর্য বজায় রেখেই পড়ল, আমিও সারাদিন কিছু খাইনি সুর, আমার খিদে পেয়েছে, ফ্রেশ হয়ে আসো। সুরা অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, আমি কি বলেছি আপনাকে না খেয়ে থাকতে? আর সারাদিন খাওয়ার কি দরকার? ফুচকা খেয়েই তো পেট ভরে যাবে। মিসবা ঠোঁট চেপে হাসে। উঠে দাঁড়িয়ে চোখের পলকে সুরাকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমের দিকে যায়। সুরা মিসবার বুকে কিল মারতে মারতে বলে, অসভ্য লোক, নামান আমাকে, নামান বলছি, খাবো না আমি। মিসবা আপাতত পাগলের কথায় কান দেয় না। পাগলের কথায় কান না দেওয়াই উত্তম। ওয়াশরুমে ঢুকে সুরাকে নামিয়ে দিয়ে বেসিন থেকে পানি নিয়ে সুরার চোখে মুখে দেয়। মুখ টাওয়াল দিয়ে মুছিয়ে সুরাকে কোলে নিয়ে বেরিয়ে আসে। সুরা এখনো ফুপিয়ে যাচ্ছে। এই মেয়ে কবে থেকে এত ছিচকাতনে হলো বুঝতেই পারে না মিসবা। মিসবা সুরাকে কোলে নিয়ে বসে পড়ে সোফায়। হাতে খাবারের প্লেট নিয়ে ভাত মাখিয়ে সুরার মুখের সামনে ধরল। সুরা বিড়ালছানার মতো লেপটে আছে মিসবার বুকে। এর নাকি রাগ হয়েছে, কিন্তু এখন থেকেই লেপটে আছে তার বুকে। একটু ভালোবাসা পেলেই এই মেয়ে আরো আহ্লাদী হয়ে পড়ে। মনে মনে হাসতে মিসবা শান্ত স্বরে বলে, হা করো সুরজান, সারাদিন খাওনি কেন? সুরা টুকরে উঠে মিসবার বুকে লেপতে থাকে, বলে, খাবো না আমি। আপনি আপনার টিনা বেবিকে খাওয়ান গিয়ে। এখন যদি না খাও আমি কিন্তু তোমার মুখের কথাই সত্যি করে ফেলবো। বেশি ঘাটিও না আমাকে মেয়ে। সুরা কিছু বলে না। সুরা মুখ হা করে মিসবা খাইয়ে দেয় সুরাকে। সুরা নাক টানছে আর খাচ্ছে। মিসবা সুরার সাথে সাথে নিজেও খেয়ে নেয়। খাওয়া শেষে সুরাকে কোল থেকে নামাতে চাইলে সে আরো শক্ত করে জড়িয়ে ধরে মিসবাকে। মিসবা ঠোঁট চেপে হেসে পড়ল, প্লেট রেখে আসি, তারপরে সারা রাত কোলে চড়ে বসে থাকো মেয়ে। সুরা সুর করে নেমে যায় কোল থেকে। মিসবার দিকে না তাকিয়ে সোজা চলে যায় বারান্দায়। মিসবা প্লেট হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। তার বোঝা হয়ে গেছে আজ এই মেয়ে তার ভাঙালে তাকে অনেক ধৈর্য ধারণ করতে হবে। প্লেট রেখে মিসবা বারান্দায় সুরার কাছে গিয়ে পেছন থেকে সুরার কোমর জড়িয়ে ধরে। গলায় মুখ গুজে মিসবা কিছু বলবে তার আগে সুরা শান্ত স্বরে বলে উঠল, আমার কিছু ভালো লাগছে না ডাক্তার। ওই রমণীকে খুন করলেও শান্তি পাবো না আমি। এখন কি আমার ওপর পুরুষত্ব ফলাবেন? মিসবার হাত আলগা হয়ে আসে। শেষের বাক্যে হতভম্ব হতবাক সে।
সুরাকে ছেড়ে দূরে সরে দাঁড়ালো। হতবিহ্বল চাহনিতে তাকিয়ে আছে সামনের দিকে দাঁড়িয়ে থাকা নিষ্ঠুর রমণীর দিকে। সে কি কখনো মিসবাকে বুঝেছে নাকি বুঝতে চেয়েছে? সুরা মিসবা থেকে ঘুরে তাকালো, বলল, আমি কখনো আপনার আশেপাশে টিনা কেন জান্নাতের হুর কেউ সহ্য করতে পারবো না ডাক্তার। সেখানে সামান্য এক রমণী আপনার পাশে মেনে নেওয়া কষ্টসাধ্য। তাকে খুন করতেও আমি দুবার ভাববো না। পিয়াস ভাইয়ের সাথে অন্তরঙ্গ মুহূর্তে অনন্যাকে দেখে ঘৃণা জেগেছিল মনে, কিন্তু আপনার পাশে টিনাকে দেখে তাকে খুন করার ইচ্ছা জাগছে। এটা মনে হচ্ছে আমার ডাক্তার শুধুই আমার। অপরিচিত কারোর সাথে কথা বলতেই পারেন, তবুও মনে কেন মানছে না এই সামান্য কথাটা? আমি বুঝতে পারছি না কেন টিনার সাথে আপনার হাসি মাখা মুখশ্রী আমাকে কাঁদতে বাধ্য করছে। মিসবা এখনো হতবিহ্বল চাহনিতে তাকিয়ে আছে। এই কোন সুরচান সামান্য একটা বিষয় এত পজিটিভ সে। মিসবা কিছু না বলেই রুমে যায়। কয়েক সেকেন্ড পর হাতে একটা কার্ড নিয়ে ফিরে আসে। সুরার হাতে কার্ডটা দিয়ে বলে, টিনার বিয়ের কার্ড। বাড়িতে হয়তো কার্ড পাঠাবে, কিন্তু স্পেশালি তোমাকে আর আমাকে যেতে বলেছে সে। সুরা হাতে থাকা কার্ডের দিকে তাকালো। মিসবা কিছু না বলেই রুমে চলে আসে। সুরা ছোট ছোট চোখে তাকালো মিসবার যাওয়ার দিকে। একটু কি বেশি কি করে ফেললো না সে? এত ন্যাকা কবে থেকে হলো? কই আগে তো এমন ন্যাকামো করতো না। তাহলে কি মিসবার আল্লাতে হয়ে বেশি ন্যাকা হয়ে গেছে সে? মনের ভিতর থেকে কেউ বলে উঠলো, না, সে ন্যাকামি করেনি, একদম ঠিক করেছে। নিজের স্বামীকে নিয়ে পজিটিভ হওয়ার মাঝে খারাপ কিছুই নেই। কেউ ছিচকাদুরে হলো কবে থেকে? সারাদিন অযথাই চোখের পানি ফেলল সে। সুরা ঘরে যায়। মিসবার ডিম লাইট জ্বালিয়ে টান টান হয়ে চোখের উপর এক হাত দিয়ে শুরু করেছে। সুরা গুটি গুটি পায়ে বেডের দিকে যায়, পা ভাঁজ করে উঠে বসে। মিসবা মুখের দিকে তাকিয়ে থাকে। মিসবা গম্ভীর স্বরে বলে, মুখের দিকে তাকিয়ে না থেকে শুয়ে পড়ো। সুরা মিসবার চোখের উপর থেকে হাত সরিয়ে মিসবার বুকের উপর মাথা রেখে শুয়ে পড়ে। মিসবা কিছু বলে না, চোখ বন্ধ করে আছে। সুরা ভেজা কণ্ঠে বলে, সরি, আমি বুঝতে পারিনি। আপনার সাথে টিনাকে হেসে হেসে কথা বলতে দেখে রাগ হচ্ছিল আমার। তুমি অবুঝ না সুর। স্বামী স্ত্রীর মাঝে মান অভিমান হবে, আবার ঠিক হয়েও যাবে। স্বামী স্ত্রীর মাঝে যাই হোক না কেন, কখনো বাড়ির কাউকে বলতে নেই। তারা আমাদের মা বাবা, আমাদের জন্য তাদের চিন্তা হয়। সামান্য বিষয়ে কি তাদের চিন্তায় ফেলা ঠিক? হ্যাঁ মানছি তুমি কিছু বলনি, কিন্তু তারা বুঝতে পারে সুর। তোমার জন্য চিন্তা হয় সবার, তাদের সবার কাছে আগে তুমি। তোমার কি উচিত না তাদেরকে চিন্তা মুক্ত রাখা? মিসবা ক্ষীণ হেসে আবারও বলে, টিনাকে আমার সাথে দেখে খারাপ লেগেছে তোমার, এটা স্বাভাবিক। আমরা আমাদের ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে সহ্য করব না, এটাই স্বাভাবিক। বরং আমি খুশি আমার জন্য তুমি এতটা উৎকণ্ঠা। কিন্তু সামান্য এক বিষয়ে এত বড় অপবাদ কিভাবে দিতে পারো সুর? আমি কি অন্য পুরুষের মতো তোমার উপরে জোর করে পুরুষত্ব ফলাই? নাকি কখনো তোমার ইচ্ছে ব্যতীত তোমাকে ছুঁয়েছি সুর? একটাই আফসোস কি জানো, আমার শখের নারী কখনো আমাকে বুঝলোই না, আর না বোঝার চেষ্টা করলো। সুরা মিসবার বুকে মুখ গুজে ফুটিয়ে কেঁদে উঠলো। সে কি তার ডাক্তারকে কষ্ট দিয়ে ফেললো? হ্যাঁ, কষ্ট তো দিয়েছে সে। কিভাবে বলতে পারলো তিক্ত কথাগুলো? বুক কেন কেটে উঠলো না তার? কই, তার ডাক্তার তো কখনো তার অনুভূতি ছাড়া কাছে আসেনি। তাহলে কিভাবে বলতে পারলো? মিসবা চোখ বন্ধ করে নিষ্প্রভ কণ্ঠে বলে, কেঁদো না সুর, তোমার কান্নায় আমার বুকে রক্তক্ষরণ হয়। তোমার বলা কথাগুলো সহ্য করতে পারলেও তোমার কান্না মিশ্রিত মুখশ্রী আমাকে বড্ড পোড়ায়। একটা কথা মনে রাখবে, কথা আর তীর কখনো ফিরিয়ে নেওয়া যায় না, দুটোই কিন্তু বুকে ছিদ্র করে নিঃশেষ করে দেয় অপর মানুষটাকে। সুরা শক্ত করে জড়িয়ে ধরে মিসবাকে হেঁচকি উঠে গেছে তার। ভেজা কণ্ঠে বলে, এমন করে বলবেন না ডাক্তার, আমি ওইভাবে বলতে চাইনি। আমি জানি না আমার কি হয়েছিল। আমার তিক্ত অতীত আমি না চাইলেও আমার জীবনে হানা দেয় ডাক্তার। ও ডাক্তার, আপনি এভাবে বললে যে আপনার সুরজানের কষ্ট হয়। ঘুমিয়ে পড়ো সুর, রাত হয়েছে। সুরা নাক টেনে বলে, না, আদর করেন আমায়। মিসবা কপালে ভাঁজ করে, এই মেয়েকে পর করেছে, তাকে পুড়িয়ে পুড়িয়ে আবারও জীবন্ত করবে, তারপর আবার পোড়াবে। এই আল্লাদি পোনায় মিসবা হিমশিম খায় একে সামলাতে। কত সহজে বলে দিল সে পুরুষত্ব ফলায়। কোথায় এখন যখন মিসবা দূরে সরে যাচ্ছে তখন তার কষ্ট কেন হচ্ছে? নিষ্ঠুর রমণী নিষ্ঠুর রয়েই গেল আজীবন। মিসবা ফোঁস করে শ্বাস ছাড়ে, গম্ভীর স্বরে বলে, ঘুমাও সুর, আমাকে আর কত পোড়াবে? সুরা মাথা উঁচু করে মিসবার বুকে পরপর কয়েকবার ওষ্ঠধর ছোঁয়ায়, বলে, বুকে ব্যথা করছে। ঘুমাও মেয়ে। সুরা ছলছল চোখে মিসবার দিকে তাকালো। মিসবা শান্ত চোখে তার দিকেই তাকিয়ে আছে। দুজনের ওষ্ঠধর ছুঁছি।
সুরা টুকরে কেঁদে উঠল, বলে, আমাকে আপনি কেন এত ভালোবাসেন ডাক্তার? আপনার এত ভালোবাসার যোগ্য আমি না। কখনো আপনাকে কষ্ট যন্ত্রণা ছাড়া কিছুই দিতে পারলাম না। নিজবা সুরাকে বালিশে শুয়ে দেয়। আশ্রয় হয়ে সুরার মুখের দিকে তাকিয়ে কণ্ঠে খাদে নামিয়ে বলে, ভুল বললে মেয়ে, তোমাতে মুগ্ধ আমি, এক নারীতে আসক্ত পুরুষ আমি। তোমার ওই কান্দামাখা মুখশ্রী দেখে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়, তোমার ওই লজ্জা রাঙা মুখশ্রী আমার হৃদয়ে শিহরণ জাগায়। সুরা শক্ত করে জড়িয়ে ধরে মিসবাকে, ভেজা কণ্ঠে বলে, আমি আপনাকে খুব ভালোবাসি ডাক্তার। আমিও আমার চন্দ্রকান্তাকে খুব ভালোবাসি। ঘুমাও সোনা, সারাদিন ছিচকাদুরের মতো অনেক কেঁদেছো। লোকে বলবে আমি আবার আমার বউকে খেতে দেই না, মারধর করি। সুরা চিৎ করে হেসে উঠে, বলে, ঘুমাবো না, আদর চাই আমার। তুমি বড্ড বেশি জ্বালাতন করো সুরজান। সুরা ছোট ছোট চোখে খিলখিল করে হেসে উঠে। মিসবাও হাসে। এই মেয়েটা তার বড্ড আপন। ভক্ত দুপুর ভেবে নিয়ে একাকার কিশোরী। বিলাসবহুল টেবিলের দরজার সামনে দাঁড়িয়ে আছে সে। ভেতরে ঢোকার সাহস পাচ্ছে না। রাহান বারবার করে বলেছে সে যেন পড়াশোনায় মন দেয়, কিন্তু তার কি দোষ? পড়াশোনায় মন না বসে বজ্জাত মন ওই বজ্জাত লোকটার কথাই ভেবে চলেছে। আর 1 বছর পরেই এইচএসসি পরীক্ষা তার। এই পরীক্ষা দিয়েই সে বাবাকে বলবে তার আর রাহানের বিয়ে দিয়ে দিতে। এসব পড়াশোনা তার দ্বারা হবে না। মেহের টেবিলের দরজায় হালকা খুলে ভেতরে মাথা ঠুকিয়ে উঠিয়ে দেয়। চোখ তার ছানা বড়া। দ্রুত মাথা সরিয়ে নিল সে। পালানোর জন্য দৌড় দেওয়ার প্রস্তুতি নিতেই ভেতর থেকে গম্ভীর স্বরে থমকে যায় তার পা। গম্ভীর পুরুষেরই ভরাট কণ্ঠে কেউ বলে উঠল, ভেতরে আয়। মেহের ঠোঁট উল্টাল। তার আগেই বোঝা উঠেছিল এমন ধূর্ত মানবের চোখ ফাঁকে দেওয়া তার কর্ম না। মেহের মাথা নিচু করে দরজা ঠেলে ভেতরে যায়। আর চোখে সোফায় বসা নিজের জম নামক বড় ভাইকে দেখে নেয়। মিসবা তার দিকেই তাকিয়ে আছে শিকারী নজরে। আজ আর প্রাণে বেঁচে যেতে পারবে না সে। সঙ্গে সঙ্গে মাথা নিচু করে নিল মেহের। পরক্ষণে আবার আর চোখে তাকালো চেয়ারে বসে থাকা রাহানের দিকে। সেও তার দিকে তাকিয়ে আছে একরাশ বিরক্তি নিয়ে। আবারও মাথা নিচু করে নিল মেহের। সুরা কাতর চোখে তাকিয়ে আছে মেহেরের দিকে। মিসবা সোফা ছেড়ে উঠে এসে মেহেরের মুখোমুখি দাঁড়ালো। মেহেরের হাঁটু কাঁপছে। কাঁপারই তো কথা। কিশোরী প্রেম করে প্রথম ধরা খেয়েছে, শুধু হাঁটু কেন বুক পর্যন্ত কাঁপছে তার। মিসবা গম্ভীর স্বরে বলে, সোফায় গিয়ে বস। মেহের মাথা নিচু করে দুরু মন নিয়ে বাথরুমের মতো সোফায় গিয়ে বসে। সুরা মেহেরের কাছে গিয়ে বসে। মেহের ছলাছল চোখে সুরার দিকে তাকালো। সুরার মায়া হয় মেয়েটাকে দেখে। মিসবা রাহানকে ইশারায় সোফায় বসতে বললে সেও উঠে দাঁড়ালো চেয়ার ছেড়ে। এই মেয়ে ঠিক তার ভয়টা সত্যি করে ছাড়লো। বন্ধু হারানোর ভয়ই তো এতদিন নিজের অনুভূতি লুকিয়ে রেখেছিল সে। রাহান দপ্তর শ্বাস ফেলে মেহেরের সামনে সোফায় বসে। মিসবা গিয়ে মেহেরের পাশে বসতে রাহান নড়ে চলে উঠল। মিনমিন করে বলে, আসলে মিসবা আমি তোকে। মিসবা রাশভারী কণ্ঠে কেঁপে উঠল মেহের। রাহান অপরাধী চোখে তাকালো। আজকে প্রাণপ্রিয় বন্ধুকে হারাতে হবে তার। মিসবা গম্ভীর স্বরে বলে, তোরা কি ভেবেছিস মা খুলশিকদার বিসবা ঘাসে মুখ দিয়ে চলে? যেখানে সামান্য থেকে সামান্য বিষয়েও সে অবগত, সর্বদা সজাগ, সেখানে বন্ধু আর বোন তার নাকের ডগায় প্রেম করবে আর সে কিছুই বুঝতে পারবে না। মেহেরের ভয়ে চোখ ছলছল করে উঠল। সে মাথা নিচু করে ভেজা কণ্ঠে বলে, আমি রায়হান ভাইকে ভালোবাসি ভাইয়া। আমি তোকে কিছু জিজ্ঞাসা করেছি মেহু? আমাদের আগে ওদের কথাটা শোনা উচিত। মিসবা রাহানকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ, এখন তুই বল আমাকে ঠকানোর জন্য কি শাস্তি প্রাপ্য তোর? বন্ধু ঠকালে সেই বন্ধুত্ব রাখা কি উচিত হবে? তিনজোড়া চোখ চকিতে তাকায় মিসবার দিকে। সবার মুখে বিস্ময়। রাহান কাতর স্বরে বলে, পাগল হয়েছিস? আমি তোকে ছাড়া কিছুই ভাবতে পারি না মিসবা। মিসবা ব্যঙ্গাত্মক স্বরে বলে, কেন, আমি কি তোর বউ লাগি যে তুই আমাকে ছাড়া কিছু ভাবতে পারিস না? সবাই প্রায় কনফিউজ। সুরা চোখ ছোট ছোট করে তাকালো। এই লোকে কি ভীমবৃত্তি ধরে মাঝে মাঝে? এরকম সিরিয়াস মুহূর্তেও কেউ এমন কথা বলতে পারে? মেহের ঠোঁট উঠে কেঁদেই দেয়। বেচারির ছোট মাথায় বেশি চাপ পড়ছে। মিসবা গম্ভীর স্বরে বলে, আচ্ছা, একটা কথা বল রায়হান, বন্ধু আর প্রেমিকার মধ্যে কাকে বেছে নিবি তুই? রায়হান ক্ষীণ হেসে বলল, বন্ধু আমার নিঃশ্বাস হলে প্রেমিকা আমার হৃদস্পন্দন। দুটোই বন্ধ হয়ে গেলে মরণ হবে একমাত্র সম্বল। মিসবা বাঁকা হাসে। না,
সুরার আর সহ্য হয় না। এই লোকটি শুরু করেছে কি? নিজের বেলায় 16 আনা আর অন্যের বেলায় আনা গোনা। সুরার মুখে বিরক্তি ঝরে ঝরে পড়ছে। মিসবা মেহেরের দিকে তাকে নরম স্বরে বলে, ভালোবাসিস? মেহেরের ছোট প্রত্যুত্তর। মিসবা রায়হানের দিকে তাকালো, বলল, তুই? রায়হানের সরল স্বীকারোক্তি। ভালোবাসি, তোর বোনকে খুব ভালোবাসি। আমার হৃদয়ের রানী করে রাখবো তোকে, দিবি আমায়? মিসবা সোফায় গায়ে দিয়ে বলল, ওরা 18 হলে ভেবে দেখবো, আপাতত দূরে থাক। আমি দূরেই থাকি। তোর বোনকে বল যা বলার। মেহের ভ্রুকুচকে বলে, রায়হান ভাই, এটা কেমন কথা? আপনি জানেন না, ভালোবাসলে বেঁধে রাখা লাগে ছেলেদের, নয়তো তারা বাইরে চুকচুক বেশি করে। তুই এর জন্য আমাকে শান্তিতে নিঃশ্বাস নিতে দিস না মেহু, সিরিয়াসলি। সুরা শব্দ করে হেসে উঠে মেহেরের কথায়। আমাদের মেহু ছোট হলেও কি হবে? একদম ঠিক বলেছে, ছেলেদের বাইরে ছুকছুকানি বেশি থাকে। মিসবা ভ্রুকুচকে বলে, ও ছোট মানুষ, কি বলতে কি বলেছে, তুমি দাঁত কেলিয়ে হাসছো কেন? সুরা কটমটা করে তাকালো। মিসবার ডোজকার ভাব। সে নির্বিকার ভাবে সোফায় আয়েসি ভঙ্গিতে বসে আছে। রায়হান বলে, মিষ্টি পরি, তুমি একদম এই পাকা মেয়েকে লাই দিবে না। এই বয়সের তুলনায় একটু বেশি পেকে গেছে। মেয়ের ভেঙচি কাটে। সুরা মিসবার দিকে তাকিয়ে আছে। এই লোককে বোঝা তার কর্ম না। সবকটা আদৌ মেনে নিল নাকি রিজেক্ট করলো কিছুই তো বুঝলো না। ধূর্ত লোক একটা। পার্টি অফিসে বসে আছে পিয়াস। নিজেকে ব্যস্ত রাখার মধ্যে এখন সর্বসুখ। জারিফের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলছে সে। হন্তদত্ত হয়ে কাশিমকে ছুটে ঢুকতে দেখে জারিফ কুচকায়। পিয়াস নির্বিকার, গায়ে এলিয়ে দিল চেহারে। কাশিম হাঁপাতে হাঁপাতে বলল, ভাই শুনেছিস, কে যেন তাহিলাকে খুন করে ক্লাব ঘরে রেখে গেছে। কি নির্মম ভাবে মেরেছে। শালাকে পেলে আমি। কি করবি? পিয়াস শান্ত স্বরে দুজনে ওর দিকে তাকালো। কাশিম আমতা আমতা করে বলল, মানে বললাম যে মেরেছে তাকে পেলে কি করবি? সামনেই আছি, যা করার করতে পারিস। পিয়াস শান্ত স্বরে কথাটা বললেও বজ্রপাতের মতো শোনালো যেন কাশিম আর জারিফের কাছে। চোখেতে তাকায় তারা। জারিফ ভয়ার্থ কণ্ঠে বলল, কি বলছিস কি? যা সত্যি তাই বলছি। কাশিম দরজা লক করে একটা চেয়ার টেনে বসে। ইসকিসিয়ে বলল, ওরে মারলি কেন ভাই? পিয়াসে সরল স্বীকারোক্তি। জানিস না শত্রু শেষ রাখতে নেই। তাহিল তোর শত্রু? ও তো আমাদের বন্ধু পিয়াস। পিয়াস তাচ্ছিল হাসে। চোয়ার শক্ত করে বলে, যে নিজের বন্ধুর ভালো চায় না সে কেমন বন্ধু? অনুকে সেই দিন রাতে আমার সাথে কাটানোর জন্য ওই তো শিখিয়েছিল। আমাকে নেশার ওষুধ খাওয়ানো থেকে শুরু করে সবকিছুর প্ল্যান মাফিক হয়েছে। আমার সুরকে কষ্ট দিতে চেয়েছিল ওই জানোয়ারের বাচ্চা। অনুর অনুভূতিকে ব্যবহার করে আমাকে ধ্বংস করতে চেয়েছিল। তাই শত্রু শেষ রাখিনি আমি আবার অতটাও মহান না। জারিফ ভয়ার্থ দৃষ্টিতে তাকিয়ে আছে। কাশিম বলে, সুরাকে ভুলে যা পিয়াস, সে তো দিব্যি আছে তার সংসার নিয়ে। পিয়াস চেয়ারে মাথায় এলিয়ে দিল। তাচ্ছিল হাসে। বলে, পিয়াসরা ভুলতে জানে না, তারা ভালোবাসতে জানে। তুই বুঝবি না, একপাক্ষিক ভালোবাসায় যে সুখ আছে সেই সুখ সবাই পায় না। আমি সেই দিক থেকে ভাগ্যবান। বল, দেবদাস হতে চাস সালা? পিয়াস শব্দ করে হেসে উঠল। বলল, ভুল বললি। দেবদাস পারুর জন্য জীবন দিয়েছিল, কিন্তু আমি দেবদাস না। পিয়াস তার সুখের জন্য জীবন দিবে না। পিয়াস তার সুখের সুখ নিজ চোখে দেখে শূন্যতার মাঝে পরিপূর্ণ হবে। জারিফ আর কাশিম অসহায় চোখে তাকিয়ে আছে পিয়াসের দিকে। তাদেরও তো কম দোষ না। সেদিন পিয়াসকে যেতে না দিলে আজ হয়তো বন্ধুরই অসহনীয় যন্ত্রণা সাক্ষী তাদের হতে হতো না। পিয়াস শব্দ করে হাসে। চোখ দিয়ে অবাধ্য অশ্রু গড়িয়ে পড়ে। ভেজা কণ্ঠে বলে, তোর কোথাও আমি নেই সুর, কোথাও আমি নেই। কিন্তু দেখ, আমার পুরোটাই তুইময়। এই শহরে পিয়াসরা একা। এই শহরের অলিতে গলিতে পিয়াসদের আত্মচিৎকার বলে দেয় তারা তার শখের নারীকে খুব ভালোবাসে। পথহারা পথিক আমি, শহরের অলিতে গলিতে তোকে খুঁজি। কোথায় তুই? ছুঁতে গেলেই ধোঁয়াশায় মিলিয়ে যাস। জীবন মানে কি? শুধু কি বেঁচে থাকা? বেঁচে তো সবাই থাকে। সুস্থ স্বাভাবিক ভাবে কয়জন বাঁচতে পারে? কয়জন শান্তির নিঃশ্বাস নিতে পারে? কয়জন প্রতিনিয়ত বেঁচে থাকার সংগ্রাম করতে করতে বেঁচে থাকার লড়াইয়ে বিজয়ী মুকুট মাথায় পড়তে পারে? ছোট এই জীবনে আমাদের কত চাওয়া পাওয়া, অথচ আমরা আমাদের থেকে কষ্টে যারা আছে তাদের কথা কেন চিন্তা করি না?
একবার কেন ভাবি না আমাদের চেয়েও তো তাদের অবস্থা আরো বেশি দুর্বিষহ। ধৈর্যের সুমিষ্ট ফল একদিন আমরা পাবোই, শুধু একটু অপেক্ষা করতে হবে। যে মেয়েটা একদিন কলঙ্কিত ছিল, অন্যায় না করেও দোষী ছিল, আজ সে সুখী পরিপূর্ণ নারী। সুরা বারান্দায় দাঁড়িয়ে নিজের তিক্ত অভিজ্ঞতা স্মরণ করছে। কিশোরী বয়সে আবেগের বশবর্তী হয়ে পুরো পৃথিবীকে এক পাশে রেখে হাত ধরেছিল এক সুদর্শন পুরুষের। বৈধ পুরুষটি ভালোবাসেনি তা নয়, খুব ভালোবেসেছে, কিন্তু আগলে রাখতে পারেনি। অবিশ্বাস রাগ নিমেষে শেষ করে দিয়েছে স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন। ভাই বোনের সম্পর্কে লেখতে দিয়েছিল কলঙ্ক। গ্রামের সবার তিক্ত কথা, অসহায়ত্ব, কলঙ্ক সহ্য হয়নি কিশোরীর। জীবনের পরিণতি হিসেবে বেছে নিয়েছিল মৃত্যু। এখন আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করে রমণী। সেদিন কিছু হলে কি আজ এই সুখময় মুহূর্ত আসতো তার জীবনে? পেরিয়েছে 2 বছর। যে মানুষটা একদিন একটা অসহায় মেয়েকে বলেছিল, একবার হাতটা ধরো, আমৃত্যু আমরণ তোমার হাতটা ধরে রাখবো সুরজান। ভয় নেই, আমি মাখুল শিকদার মিসবা, আমৃত্যু ইনশিরা সুরার, আমার সুরজানের। সেই মানুষটা এখনো শক্ত করে ধরে রেখেছে তার হাত রেখেছে তাকে। জীবনে কালো অতীত ভুলে তার পায়ের সাথে পা বাড়াতে সাহায্য করেছে। আর ইনশিরা সুরা পুরোটাই তার ডাক্তারের। এই 2 বছরে দিয়া, শিহাব, জিহাদ, দিয়া, মেহের, রায়হানের সম্পর্ক আরো গাঢ় হয়েছে। মীরা আর নুহাসের একটা ছেলে আছে এখন, নির্জন নাম তার। কিউতে টিপবাসে পাল্টে গেছে এই 2 বছরে সকলের জীবনযাত্রা। অনন্যা আর বেঁচে নেই। অনুশোচনা, একাকিত্ব, ভালোবাসার মানুষকে না পাওয়ার কষ্ট তাকে তিলে শেষ করে দিয়েছিল। ধৈর্য ধারণ করতে পারেনি সে। হয়তো প্রকৃতির নিয়মই এমন। প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। অনন্যাও ছাড়া পায়নি। মৃত্যুকে বেছে নিয়েছিল সে। কি হতো একটু সৃষ্টিকর্তার উপর ভরসা রাখলে? অনন্যারা কি এভাবেই শেষ হয়ে যায়? তাই হয়তো বলে, কখনো কারো খারাপ চাইতে নেই, কারো ভালো করতে না পারলেও ক্ষতি করো না। ভাগ্যবান বেগম আর সন্তান থেকেও সন্তান হারা। পিয়াস এখন সিটির মেয়র। এত প্রাপ্তির মাঝেও তার প্রাপ্তির খাতা শূন্য। তাকেও প্রকৃতি ছেড়ে দেয়নি। ভালোবাসার মানুষকে পেয়েও না পাওয়ার যন্ত্রণা মৃত্যু সমতুল্য নয় কি? রিভেঞ্জ অফ নেচার। সুরা বারান্দার দাঁড়িয়ে নিচে তাকালো। মিসবা ওয়েডিং প্ল্যানারদের সাথে কথা বলছে। কাল সে 3 প্রেমিক যুগলের বিয়ে। এক পবিত্র বন্ধনে আবদ্ধ হবে তারা। সুখ নিয়েই সব আয়োজন করা হচ্ছে। মিসবা নিজে এই প্রস্তাব দিলে কেউ না করেনি। এই মানুষটার ভালোবাসায় আজ সুরা পরিপূর্ণ। হয়তো শত ধৈর্যের সুমিষ্ট উপহার এই মানুষটা। মিসবা ওয়েডিং প্ল্যানারদের সাথে কথা বলে কি মনে করে নিজে রুমের বারান্দায় তাকালো। সুরা তার দিকেই তাকিয়ে আছে দেখে অমায়িক হাসি ফুটে উঠল মিসবার মুখে। সুরার চোখ জুড়িয়ে যায়। এখন আর লুকিয়ে দেখতে হয় না তার একান্ত ব্যক্তিগত ডাক্তারকে। এখন এই সম্পূর্ণ মানুষটাই তার। মিসবা বাড়ির ভেতরে ছুটে আসে। কোনো দিকে না তাকিয়ে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। বারান্দায় গিয়ে সুরাকে পেছন থেকে জড়িয়ে ধরে মিসবা। সুরা মুচকি হাসে। সেই মানুষটার প্রত্যেকটা স্পর্শ তার চেনা। মিসবা কণ্ঠ খাদে নামিয়ে বলে, আমার বউজান কি আমাকে কিছু বলতে চায়? সুরার ভ্রু কুঁচকে গেল। হে লোক কি অন্তর্যামী? কিন্তু এখন কি বলবে নাকি পরে বলবে বুঝতে পারে না সুরা। কথা এড়িয়ে গিয়ে বলে, কিছু না, আপনি ঘরে গিয়ে বসুন, আমি আপনার জন্য শরবত নিয়ে আসি। লাগবে না, এখন শুধু আমার বউজানকে লাগবে। সুরা বাধ্য মেয়ের মতো তার স্বামীকে সঙ্গ দেয়। সুরা মিসবার দিকে ঘুরে তাকালো, চোখে চোখ রেখে বলে, আমার স্বামী কি জানে আমার কাছে সে একজন অমায়িক ব্যক্তিত্বের অধিকারী, একজন আদর্শ স্বামী? কয়জন পারে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ স্বামী হতে? কিন্তু আমার স্বামী পেরেছে। আজ আমি চিৎকার করে বলতে পারি, আমার দেখা সবচেয়ে সুদর্শন পুরুষ, অমায়িক ব্যক্তিত্বের অধিকারী আমার স্বামী, আমার একান্ত ব্যক্তিগত প্রেমিক পুরুষ, আমার ডাক্তার। মিসবার চোখে হাসে। আর কি চাই তার? সে তার সুরজনের কাছে শ্রেষ্ঠ স্বামী হতে পেরেছে। সুরা মিসবার বুকে মাথা রেখে বলে, আমি বিশ্বাস করি এই পুরুষটা যেমন একজন শ্রেষ্ঠ স্বামী হতে পেরেছে, তেমনি একজন শ্রেষ্ঠ বাবা হতে পারবে। সুরার পরের কথা শুনে মিসবার কপালে ভাঁজ পড়ে। পরক্ষণে হতভম্ব হয়ে তাকিয়ে থাকে সুরার দিকে। সুরা মিসবার বুকে মুখ দিকে থাকায় অর্ধাঙ্গিনীর স্নিগ্ধ মুখশ্রী দেখতে পেল না সে। মিসবা এখনো হতবিহ্বল চোখে চেয়ে আছে। হৃৎপিণ্ড ধমকে গেছে যেন। সে কি মরে যাচ্ছে? সামান্য একটা কথা অসামান্য লাগছে কেন তার কাছে? সুরা মিসবাকে ছেড়ে মাথা উঁচু করে তাকালো মিসবার দিকে। চোখে হাসে সুরা। মিসবার এক হাত নিয়ে নিজের পেটে রাখে। মিসবার হাত কাঁপে, মুখ কাঁপে। এর আগে তো কখনো এমন হয়নি। হবে কি করে? এর আগে কি কখনো বাবা হয়েছে?
হে নাম না জানা অনুভূতি কাকে বোঝাবে মিসবা? সামনে দাঁড়িয়ে থাকা রমণী কি তার অনুভূতি 1% টের পাচ্ছে? জানা নেই মিসবার। সুরা ছলাছল চোখে বলে, আমাদের প্রণয়ের পূর্ণতা আসছে ডাক্তার, আপনি খুশি হননি? লহমায় মিসবা শক্ত করে জড়িয়ে ধরে সুরাকে। এই অনুভূতি ব্যক্ত করার মতো না। মিসবা সুরার ললাটে ঠোঁট ছুঁয়ে দেয়, হীনস্বরে আওড়ালো, আমি ভেবেছিলাম আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি তুমি। এখন এই মুহূর্তে মনে হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আমি ভেবেছিলাম আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি তুমি। এখন এই মুহূর্তে মনে হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি তোমার পেটে বেড়ে ওঠা আমার অস্তিত্ব। আমি কি মরে যাচ্ছি সুর? এত সুখ সুখ লাগছে কেন? সুরা আলতো করে মাথা রাখে মিসবার বুকে। তারও তো নাম না জানা সুখকর অনুভূতি হচ্ছে। বাবা মা হওয়ার অনুভূতি এত মধুর কেন? এত সুখকর কেন এই মুহূর্ত? নিকোষ কৃষ্ণ রজনী টলমল দেখি জল আজ গম্ভীর, খিলখিলিয়ে হাসছে না আজ। এত দুঃখী কেন আছে? নাকি এক ব্যর্থ প্রেমিকের পাগলামি সামলাতে হিমশিম খাচ্ছে সে? এক পথারা পথিকের আর্তনাদে তারও কি কষ্ট হচ্ছে? অমনীষা যেন আজ ঘিরে ধরেছে ধরণীকে। পিয়াসের এক হাতে মদের বোতল আর এক হাতে ফোনের স্ক্রিনে জলজল করছে সুরার হাস্যজ্জ্বল মুখশ্রী। পিয়াস বোতলের চুমুক দিল, পরক্ষণে সুরার ছবির দিকে তাকে শীতল কণ্ঠে আওড়ালো, রাগ করেছিস সুর? রাগ করিস না কলিজা, অনেকদিন পর আজকেই খেয়েছি। তোর মাকাল ফল এখন রাজনীতিতে নিজেকে সঁপে দিয়েছে। সে এখন আর ভব ঘুরে না, সিটির মেয়র সে। তুই খুশি তো? পিয়াস ছলছল চোখে তাকিয়ে থাকে সুরার ছবির দিকে। পিয়াসের মনে হচ্ছে সুরা তার পাশেই বসে আছে। তাকালো পিয়াস, হ্যালুসিনেশন হচ্ছে কি? সুরা কি করে আসবে এখানে? তবু মন বলছে হোক কল্পনা, একটু কথা বল তোর সুরের সাথে। সুরা তাকিয়ে আছে হাস্যজ্জ্বল মুখে। পিয়াস হাত বাড়িয়ে আবারও গুটিয়ে নেয়। যদি ধরতে গেলে ধোঁয়াশায় মিলিয়ে যায়। প্রতিবার তো এটাই হয় না। আজ আর পিয়াস হাত বাড়াবে না। তার প্রেয়সীর দিকে পিয়াস আঙ্গুল ছোট ছোট করে দেখানোর ভঙ্গিতে সুর টেনে টেনে বলে, আমি একটু খেয়েছি, বেশি না একটু। রাগ করেছিস? সুরা তাকিয়ে থাকে। পিয়াস আবারও বলে, আমি খুব খারাপ না রে। আমায় একটু ভালোবাসলি না কেন সুর? কি হতো আমায় ভালোবাসলে? পিয়াসের এক চোখ দিয়ে এক ফোঁটা আবার অশ্রু গড়িয়ে পড়ে। পিয়াস ছলছল চোখে সুরার দিকে তাকিয়ে শব্দ করে হাসে। তার ছেলের স্বরে বলে, আমার মতো মেরুদণ্ডহীন পুরুষকে ভালোবাসা যায়? যায় না তো। যে শখের নারীর হাত শক্ত করে ধরে রাখতে পারে না, তাকে ভালোবাসা যায় না, ঘৃণা করা যায়, শুধু ঘৃণা। সুরা চোখে হাসে। পিয়াস তাকিয়ে থাকে মুগ্ধ চোখে। পিয়াস শব্দ করে হাসে, চোখে অশ্রু, মুখে হাসি। আহ, কি নিদারুণ যন্ত্রণা! এর থেকে মৃত্যু ভালো না? পিয়াস বলে, ঘৃণা করিস না সুর, আমায় ঘৃণা করিস না। তোর থেকে দূরত্ব সহ্য করতে পারলেও তোর ঘৃণা ভরা ওই দৃষ্টি আমার সহ্য হবে না। পিয়াস হাত বাড়ালো সুরার দিকে। ধোঁয়াশায় মিলিয়ে যায় সে। পিয়াস এদিক ওদিক তাকে খোঁজে, পায় না। আবারও শব্দ করে হেসে উঠে সে। সিঁড়ির উপরে শুয়ে পড়ল পিয়াস। বৃষ্টি তার নিকোষ কৃষ্ণ আকাশ পানে। বুকে অসহনীয় বিষ ব্যথায় উকুয়ে উঠছে হৃদয়। চোখ দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু। বিড়বিড় করে বলে, এই অসহনীয় যন্ত্রণা থেকে আমায় মুক্তি দে সুর। এ কোন অভিশাপে আমি আজ ছন্ন ছাড়া মেঘ? আমার বুকের হৃৎপিণ্ডটা এই কোন যন্ত্রণা খুবলে খুবলে খাচ্ছে। আমি পারি না সহ্য করতে সুর। আমি মেরুদণ্ডহীন মানব, তোকে আগলে রাখতে পারিনি আমি ওই নিষ্পাপ মেয়ের চোখের অশ্রুর মূল্য দিতে, যে তার পৃথিবীকে ভুলে আমার কাছে এসেছিল। আমি পারিনি তাকে আগলে রাখতে। ছি, ধিক্কার জানাই তোকে পিয়াস। নিকৃষ্ট নর্দমার কীট তুই। আমার শত কোটি শ্রদ্ধা ওই অমায়িক ব্যক্তিত্বের অধিকারী পুরুষের প্রতি, যা মৃত্যু তোকে আগলে রাখতে চায়। ব্যর্থ আমি। পিয়াস ডুকরে কেঁদে উঠল। চোখ বুজে ভেজা কণ্ঠে আওড়ালো হৃদয় নিংড়ানো হাহাকার। শুনে যাও তোমরা, এক নর্দমার কীটের ব্যর্থ প্রেমের গল্প। সে পেয়েও হারিয়ে ফেলল এক রাজকন্যাকে, যে তার দুর্গন্ধযুক্ত হৃদয়ে সুবাস ছড়িয়েছিল। তাকেই কলঙ্কিত করেছে সে। ধিক্কার জানাই সেই নর্দমার কীটকে। পেয়ে হারানোর যন্ত্রণা সে কি মৃত্যু ভালো ছিল না তার? আজ এই মানবকে দেখে প্রকৃতি হাসে, খিলখিলিয়ে হেসে বলে, হে তুচ্ছ মানব, তুমি কি জানো না প্রকৃতি ছাড় দিলেও ছেড়ে দেয় না? সখিনীর আজ যেন নতুন রূপে সেজে উঠেছে। বাড়িতে বিয়ে বলে কথা, কিন্তু এক আলাদা সুখের অনুভূতি ঘিরে রেখেছে সখিনীকে। তাদের আদরের সুরাতে মা হবে, এর চেয়ে সুখের অনুভূতি আর কি হতে পারে? স্টেজে বসে আছে নতুন তিনজন দম্পতি। কি সুন্দর লাগছে তাদের। আজ যে তাদের এত বছরের প্রণয়ের পূর্ণতা পাবে, এক পবিত্র বন্ধনে বাধা পড়বে তারা।
নিজবা আর সুরা স্টেজের একপাশে বসে থেকে তাদেরই দেখছে। নিজবার কোলে নির্জন, বড্ড বেশি দুষ্ট সে। সুরা নিজবার দিকে তাকিয়ে চোখে হাসল। নিজবাও হাসে। শখের নারীকে, শখের পুরুষকে নিজের নামে লিখে নেওয়ার মধ্যে যে সুখ আছে তা কি আর কোথাও আছে? আর এমন দৃশ্য দেখতেও যে ভালো লাগে। প্রথমে শিহাব আর দিয়ার বিয়ে পড়ানো হয়, তারপর প্রিয়া আর জিহাদের। জিহাদকে কবুল বলতে বললে সে দ্রুত 3 কবুল বলে ফেলে। হয়তো ট্রেন ছুটে যাচ্ছে তার। হাসি দোল পড়ে বিয়ের বাড়ির আঙিনায়। মেহে নিজের বিয়ে সবার পরে পড়ানো দেখে বিরক্তি প্রকাশ করে ফিসফিসিয়ে বলে, প্রথমে আমার বিয়ে পড়ালে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত? আজও রায়হান পাশে বসে থাকায় শুনতে পেল মেহেরের কথা। মনে মনে হাসে রায়হান। তার শুভ্র কাদম্বরী ঠিক আগের মতোই আছে, একটুও পাল্টায়নি। এই মেহেরকে তো সে চেয়েছে আজীবন। পরক্ষণে মেহের আর রায়হানের বিয়ে পড়ানো হলে মেহের চটচলতেই 3 কবুল বলে। তা বলে হেসে উঠত সকলে। নিজবা এক দৃষ্টি তাকিয়ে থাকে মেহেরের দিকে। আদরের ছোট বোনটা আজ অন্য কারো নামে নিজেকে লিখে দিল। বুকে চিনচিনে ব্যথা হচ্ছে তার। সেটা হয়তো বুঝলেও নিজবার মনের অবস্থা। শক্ত করে হাত ধরে তার। নিজবা সুরার দিকে তাকিয়ে ক্ষীণ হাসে। সুরা নিজবার কাছে মাথা রেখে তাকিয়ে থাকে স্টেজে নব বরবধূর দিকে। দেখতেও ভালো লাগছে তার। এভাবেই পূর্ণতা পাক সকল ভালোবাসা। প্রণয়ের সমাপ্তি ঘটুক সুখময়। পরন্ত দিকে পেরিয়েছে মাসখানে। সুরার পেটটা একটু ফুলেছে। একটা অস্তিত্ব জানান দিচ্ছে তার আশার। শিহাব, দিয়া, সুরা ড্রয়িং রুমে সোফায় বসে আড্ডা দিচ্ছে। সুরার হাতে আচারের বাটি, তৃপ্তি সহকারে খাচ্ছে সে। নিজবা সদর দরজা দিয়ে ভিতরে ঢুকে সুরাকে আচার খেতে দেখে ওষ্ঠধর ভেদ করে তপ্ত শ্বাস ফেলে। এই মেয়ে এখন পুষ্টিকর খাবার খেতেই চায় না। নিজবা সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলল, রুমে শ্বশুর। সুরা কিছু বলে না। সোফায় বাটি রেখে উঠে গেল। দিয়া আর শিহাব মিটিমিটি হাসছে। সুরা পাত্তাই দেয় না। পাত্তা দিলেই সমস্যা। এরা সব কটা খচ্চর উগান্ডার বাসিন্দা। সুরা নিজের রুমে এসে বিছানায় বসে। ওয়াশরুমে পানির শব্দে বুঝতে পারে মিসবা ওয়াশরুমে। কিছুক্ষণ পরে মিসবা টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে বেরিয়ে আসে। সুরা তাকায় মিসবার দিকে। বুঝতে গেল তার, এই লোকটা দিন দিন সুন্দর হচ্ছে। কই, সে তো মুটিয়ে যাচ্ছে। দেখতেও কেমন জানি লাগে। আর এইরও সৌন্দর্যের পশটা নিয়ে বসেছে। মিসবা সুরার পাশে এসে বসে। সুরার গালে এক হাত রেখে হাতুড়ি গলায় পড়ল, কি হয়েছে? এভাবে তাকিয়ে আছো কেন? আপনি দিন দিন একটু বেশি সুন্দর হচ্ছেন। এক বাচ্চার বাবা এত সুদর্শন হবে কেন? মিসবা কপালে ভাঁজ ফেলে তাকালো। মাথা গেছে নাকি মেয়ে? পরক্ষণে সুরার কথার মর্মার্থ বুঝতে পেরেই বলল, আবার সুরজান কি জানে আমার দেখা সবচেয়ে সুন্দরী রমণী আমার রাজকন্যার মা? সুরার ঠোঁটের কোণে হাসি রেখা ফুটে উঠল। মিসবা শুধায়, আমার বউজান খেয়েছে? কি আচার? সুরা কিছু বলে না, ঠোঁট উল্টায়। আজ আবার তার উপর ফল ফলাদির বর্ষণ হবে। মিসবা উঠে দাঁড়ালো। কিছু না বলেই রুম থেকে বেরিয়ে যায়। নিচ থেকে কলেজ ছুরি নিয়ে আসে। সুরা কিছু বলে না। এখন অভ্যাস হয়ে গেছে এই লোকের এত পাগলামি দেখে। মিসবা সুরার হাত ধরে বারান্দায় নিয়ে আসে। বিন ব্যাগে বসে সুরাকে সাবধানে কোলের উপর বসায়। সুরা মিসবার গলা জড়িয়ে কাঁধে মাথা রাখে। মিসবা কমলার খোসা ছাড়িয়ে একটা কোয়া সুরার মুখের কাছে ধরে। সুরা বিনা বাক্যে মুখে পুরে নিল। মিসবা শান্ত স্বরে বলে, এমন করলে হবে? তুমি যদি পুষ্টিকর খাবার না খাও তাহলে আমার আম্মাটাও তো পুষ্টি পাবে না, পরিপুষ্ট হবে না সে। আমার চাচ্চুর রাজকন্যা আমার রাজকন্যাকে না খাইয়ে রাখছে, এটা কি মানা যায়? সুরা বিরক্ত হলো। সে কি না খেয়ে থাকে নাকি? আর এই লোক রাজকন্যা বলতে পাগল। রাজকুমারও তো আসতে পারে নাকি? ইদানিং মুড সুইং হয় তার। অকারণেই রাগ হয়, আবার অকারণেই কান্না পায়। এখন রাগ হচ্ছে। সুরা জানে এগুলো প্রেগনেন্সির জন্য হচ্ছে, তবুও কন্ট্রোল করতে পারে না সে। সুরা ধাঁধালো কণ্ঠে বলল, নিজের রাজকন্যাকে নিজের পেটে রাখলেই তো হয়, তাহলে তো আর আমাকে মেনে নিতে হবে না কার। মিসবা পূর্ণ দৃষ্টিতে তাকালো সুরার দিকে। সে কি বললো আর এই মেয়ে কি বুঝলো? বরাবর ধৈর্যশীল ব্যক্তি সে। সুরার এত ঘন ঘন মুড সুইং ধৈর্যের সাথে সামলায় মিসবা। মিসবা সুরার পেটে হাত রেখে ফিসফিসিয়ে বলে, আম্মা একটা কথা মনে রাখেন, কখনো প্রেমে পড়লে মিশা সওদাগরের মতো কারো প্রেমে পড়বেন না। আবার নায়ক নায়ক দেখতে কারো প্রেমেও পড়বেন না। সবাই নায়ক নায়ক দেখতে হলেও সবাই কিন্তু নায়ক না। উদাহরণস্বরূপ আপনার বাবাকে দেখেন, নায়িকা ভেবে প্রেমে পড়লাম ঠিকই, কিন্তু এ তো দেখি খলনায়িকা রিনা খান। সুরার রাগে মাথা কেটে যাচ্ছে। মনে হচ্ছে এই লোককে খুন করে বুড়িগঙ্গায় ফাঁসিয়ে দিতে। তাকে খলনায়িকা বললো?
মিসবা সুরাকে রাগে পুষতে দেখে মিটিমিটি হাসছে। সুরা কিছু বলার জন্য মুখ খুলতেই মিসবা সুরার মুখে কমলার কোয়া পড়ে দেয়। শব্দ করে হেসে ওঠে মিসবা। সুরা কটমট করে কিছুক্ষণ তাকিয়ে থেকে সেও ঠিক করে হেসে উঠল। পরন্ত বিকেলে দুই কপট কপটে কিছু মধুর স্মৃতি প্রেমবন্ধী হয়ে থাকে। আজ প্রকৃতিও যেন বলছে, ভালোবাসা তুমি সুন্দর, বড্ড বেশি সুন্দর। দেখে দেখতে চোখের পলকে দিন যায়, মাস যায়, বছরও পেরিয়ে যায়। জীবন নামক সংগ্রামে প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়। বেঁচে থাকার লড়াইয়ে কেউ হেরে যায়, তো কেউ টিকে থাকার আপ্রাণ চেষ্টা করে। জীবন সুন্দর যদি আমরা তাকে সহজভাবে উপভোগ করার চেষ্টা করি। আমরা যত জটিল করব, জীবন তত জটিল হবে। আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ধৈর্যকে ধরা উচিত নয় কি? ধৈর্য ধারণ করে সামনে এগিয়ে গেলেই আমরা পাবো সফলতা। যা কষ্ট উপেক্ষা না করে সহজেই পাওয়া যায়, তার কি আমরা মূল্য দেই না। শত অপেক্ষা কষ্টের পরে যা নিজের করে পাওয়া যায়, তাই তো মূল্যবান সম্পদ। সফলতা কি ঠিক তেমন? শত অপেক্ষা করে সে বিজয়ী বেশে আমাদের জীবনে আসবেই। তাই কখনো নিরাশ হওয়া যাবে না, হতাশাগ্রস্ত হওয়া যাবে না। কখনো যদি মনে হয় আমি একা, এই পৃথিবী আমার জন্য না, আমি ব্যর্থ, তাহলে বলবো আমরা ভুল। এই পৃথিবী কারোর জন্যই ফুলসজ্জা না। লড়াই করতে হবে, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। বেরিয়ে আসতে হবে ডিপ্রেশন থেকে। মনে রাখতে হবে আমি ছাড়া তেমন কেউই নেই। তেমনি আমাকেই এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তির পথ খুঁজে নিতে হবে। নিজের জন্য না হলেও পরিবারের জন্য পারতে হবে। তাহলে আর কোনো মায়ের বুক খালি হবে না, আর কোনো বাবার কাঁধে তার সন্তানের লাশ উঠবে না। বাঁচতে হবে একটা মাত্র জীবন, নিজের মতো করে সৎ পথে উপভোগ করতে হবে। কলঙ্ক, কটূক্তি, সমালোচনা আসবেই, তাই বলে পিছিয়ে গেলে হবে না। সামনে এগিয়ে দেখিয়ে দিতে হবে আমিও পারি। ভালোবাসা সুন্দর একটা শব্দ, কিন্তু মনে রাখতে হবে ভালোবাসা তখনই সুন্দর যখন অপর পাশে ব্যক্তির মন সুন্দর হয়। আর সেই ভালোবাসায় বিষাক্ত যখন অপর পাশে ব্যক্তিটির মন বিষাক্ত হয়। সুরার কাছে ভালোবাসা সুন্দর, এখন আর বিষাক্ত না। তার যে ডাক্তার আছে, এখন সুরার 9 মাস চলছে। মেয়েটা আগে থেকে অনেক গুলোমুলো হয়েছে, হাঁটাচলা করতে অসুবিধা হয় বলছি। সবকিছুতে এই বন্ধু, পরিবারের সবার সাপোর্টে সুরা নিজেকে এখন ভাগ্যবতী মনে হয়। কাল মোজাম্মেল শিকদার হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ায় মাহমুদ শিকদার, মুনতাহা শিকদার, দিয়া আর মেহের গ্রামে গেছে তার কাছে। মুনতাহা শিকদার সুরার কাছে থাকতে চাইলেও চিন্তায় অসুস্থ হয়ে পড়েছিলেন দেখে সুরা তাকে জোর করে যেতে বলে। মিসবা সুরাকে একা রেখে যেতে পারেনি প্রিয় দাদুর কাছে। প্রেগনেন্সির এই মুহূর্তে মিসবা যেন আরো চোখে হারায় তার সুলচানকে। ডেলিভারির ডেট যত এগিয়ে আসে তত তার উৎকণ্ঠা বাড়ে। রাজনীতির সেবা করে, কখনো কোমরে তেল মালিশ করে দেয়, তো কখনো হাত ধরে হাঁটাহাঁটি করায়। সুরার ডেলিভারি এখনো 2 সপ্তাহ বাকি আছে। এই সময়টা হয়তো মেয়েরা মনে মনে জীবনের আশঙ্কায় ভীত থাকে। সুরাও এর ব্যতিক্রম না। আজ সকাল থেকে সুরার তলপেটে ব্যথা অনুভব হচ্ছে। ডেট এখনো দেরিতে থাকায় ফলস পেইন ভেবে ব্যথা অগ্রাহ্য করে সে। কিন্তু এখন যত সময় যাচ্ছে ব্যথা যেন বাড়ছে। সুরা পেটে হাত রাখে, চিনচিনে অসহনীয় ব্যথায় বিষিয়ে উঠছে শরীর। মিসবার ইম্পর্টেন্ট সার্জারি থাকায় প্রায় ঘন্টাখানেক আগে গেছে হসপিটালে। বাড়িতে এখন শিহাব ছাড়া কেউ নেই। সে হসপিটালের কাজের জন্য যেতে পারেনি গ্রামে। পঞ্চপাণ্ডবের সকলে মাহমুদ শিকদারের হসপিটালে জয়েন করেছে, অবশ্য নিজের যোগ্যতায়। সুরা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, পা টনটন করছে তার। গুটি গুটি পায়ে এগিয়ে যায় শিহাবের রুমের দিকে। দরজা ভেজানো দেখে বাইরে থেকে ক্ষীণ স্বরে শুধায়, শিহাব? শিহাব দিয়ার সাথে ফোনে কথা বলছিল। সুরার কণ্ঠ শুনে দরজা খুলে সুরাকে এই অবস্থায় দেখে আটকে উঠে। সুরার মুখে অসহনীয় যন্ত্রণার ছাপ স্পষ্ট। ব্যস্ত কণ্ঠে বলে, কি হয়েছে? কষ্ট হচ্ছে তোর? ভাই কই? সুরা শিহাবের হাত শক্ত করে ধরে বলে, আমার কষ্ট হচ্ছে শিহাব, তোর ভাইকে ফোন দে। শিহাব সুরাকে ধরে নিজের রুমে বিছানায় শুয়ে দেয়। দিয়া ফোনের ওই পাশ থেকে উত্তেজিত কণ্ঠে জানতে চাইছে কি হয়েছে। শিহাব ছোট্ট করে দিয়াকে জানায় সুরার পেইন হচ্ছে। দিয়া ফোন কেটে শিহাবকে ফোন দিতে যাবে, তখনই সিঁড়িতে উপরে মিসবাকে উঠতে দেখে শিহাব ছুটে যায় মিসবার কাছে। অনবরত থামছে সে। প্রিয় বান্ধবী ব্যথাতুর মুখোশটি কষ্ট দিচ্ছে তাকে। শিহাব মিসবার মুখোমুখি দাঁড়িয়ে ব্যস্ত কণ্ঠে বলে, ভাই তুই এসেছিস? কেন, না আসার কথা ছিল নাকি? আর এমন করছিস কেন? ভাই সুরা আমার রুমে, চল প্লিজ। মিসবার বুক ফক করে উঠল। ব্যস্ত পায়ে ছুটে যায় শিহাবের রুমে। রুমে ঢুকতেই থমকে যায় পাঁচরা। সুরা বিছানায় কাতরাচ্ছে।
একটু আগেও তো ভালো দেখে গিয়েছিল মেয়েটাকে। নিসবা আর শিহাব ছুটে যায় সুরার কাছে। নিসবা সুরার মাথা কোলে তুলে নিয়ে বলে, কষ্ট হচ্ছে সুজান? কখন থেকে এমন হচ্ছে? সুরা ছোট উঠে কেটে দেয়। এতক্ষণ হয়তো এই মানুষটাকে খুঁজছিল সে। উঠে বসতে চাইলে নিসবা বসিয়ে দিল তাকে। বুকে আগলে নিয়ে বলে, আমরা এখনই হসপিটালে যাব তো সোনা, কাঁদছো কেন? আমার খুব কষ্ট হচ্ছে ডাক্তার। আমি কি মরে যাব? আমি মরে যাই তবুও আপনি কখনো বিয়ে করবেন না। আপনার পাশে আমি অন্য কাউকে সহ্য করব না। দরকার হলে দেবদাস হয়ে ঘুরে বেড়াবেন। হ্যাঁ, তাই বলে কিন্তু চন্দ্রমুখীর পাল্লায় পড়বেন না যেন। সুরার কথা শুনে নিসবা অসহায় চোখে তাকালো সুরার দিকে। সে আর ঠিক করে হেসে দেয়। এমন সিরিয়াস মুহূর্তেও এমন কথা এই মেয়েই বলতে পারে। নিসবা কটমট করে তাকালো শিহাবের দিকে। শিহাব আমতা আমতা করে বলল, আমি বরং গাড়ি বের করি, তুই ওকে নিয়ে আয় ভাই। শিহাব আমতা আমতা করে বলল। শিহাব দ্রুত গতিতে রুম ত্যাগ করে। নিসবা শান্ত চোখে তাকালো সুরার দিকে। অনর্গল চোখ দিয়ে পানি পড়ছে তার। মায়া হলেও নিসবার বুকে চিনচিনে ব্যথা হচ্ছে। অজানা ভয়ে বুক কেঁপে উঠল। বলল, কিচ্ছু হবে না সোনা, তুমি না নিজে একজন মেডিকেল পার্সন। আমরা এখনই হসপিটালে যাব। আমাদের রাজকন্যা আসবে তো। আমার সূর্যানের কোল আলো করে আমাদের রাজকন্যা আসবে। আমি আপনাকে খুব ভালোবাসি ডাক্তার। নিসবার বুকে যেন হাতুড়ি পেটা হচ্ছে। সুরাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমিও তো ভালোবাসি সোনা, আমার সুজানকে আমি খুব ভালোবাসি। নিসবা বলে তুলে নিল সুরাকে। মেয়েটা ব্যথায় কুপিয়ে উঠছে। এই প্রথম নিসবা নিজেকে অসহায় লাগছে। বাবা নামক ব্যক্তিকে মিস করছে। একটা শক্ত হাত প্রয়োজন তার, যে তাকে ভরসা জোগাবে। হসপিটালে লেবার রুমের সামনে দাঁড়িয়ে আছে নিসবা। ভেতর থেকে সুরার আর্তনাদে কলিজা ছিঁড়ে যাচ্ছে যেন। বুকে অনবরত হাতুড়ি পেটা হচ্ছে। পঞ্চপাণ্ডবে 3 জন চেয়ারে মাথা নিচু করে বসে আছে। বান্ধবীর চিৎকারে তাদেরও যে কষ্ট হচ্ছে। ক্ষমতা থাকলে হয়তো বন্ধুর এই অসহনীয় যন্ত্রণা কমিয়ে দিত তারা। কিন্তু এই কষ্ট কমানোর ক্ষমতা তো একমাত্র আল্লাহ তাআলার কাছে। এখন দোয়া ছাড়া আর কোনো উপায় আছে কি? পিয়া লেবার রুমের ভেতরে আছে সুরার কাছে। গ্রামের সকলকে সুরার কথা জানানো হলে তারা তৎক্ষণাৎ রওনা দেয়। অজানা ভয়ে এই প্রথম চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে মিসবার, কিন্তু বরাবরের মতোই সে এবারও ব্যর্থ। ভেতরে উচ্চাটন মন বাইরে প্রকাশ করতে অক্ষম সে। মিসবার মনে হচ্ছে সে ভেতরে গিয়ে আগলে নিয়ে তার সূর্যানকে। তার সূর্যানের কষ্ট মিশ্রিত আর্তনা তাকে মৃত্যু সমতুল্য যন্ত্রণা দিচ্ছে। এক দৃষ্টি তাকিয়ে আছে লেবার রুমের দিকে। ভেতরে যেতেই পারে, কিন্তু ভেতরে গিয়ে কি ঠিক থাকতে পারবে সে? অনবরত শুকনো ঢোলগুলি মিসবা। মরুভূমির মতো খাখা করছে এই বুক। এক পশলা দৃষ্টি দরকার, সূর্যের নামক দৃষ্টি। পিয়াস তাকিয়ে আছে মিসবার দিকে। কত শান্ত এই পুরুষ, অথচ তার ভেতরে উচ্চাটন মন বুঝতে সক্ষম পিয়াস। পিয়াসকে মিসবা জানায় সুরার কথা। এত কিছুর মধ্যেও পিয়াসের কথা তিনি সে অপ্রাপ্তির খাতা পূর্ণ করতেই হয়তো পিয়াসকে আসতে পারে। পিয়াস কৃতজ্ঞ এই মানবের প্রতি, যে অসাধারণ অমায়িক ব্যক্তিত্বের অধিকারী এই সুদর্শন পুরুষ। পিয়াস এগিয়ে গেল মিসবার কাছে। মিসবার কাঁধে হাত রাখতে মিসবা শান্ত চোখে ঘুরে তাকালো পিয়াসের দিকে। কাঁদকে উঠে পিয়াস, শান্ত চোখ জোড়া আছে রক্তিম। মিসবা জড়িয়ে ধরে পিয়াসকে। নিজের ভেতরের হাহাকার চাপা আর্তনাদ বোঝাতে আজও অক্ষম সে। নিষ্প্রভ কণ্ঠে বলল, আমি এই অসহনীয় যন্ত্রণা সহ্য করতে পারছি না পিয়াস। আমার সূর্যান এখন মরণ যন্ত্রণায় ছটফট করছে। বাবা মা হতে এত যন্ত্রণা পোহাতে হয় কেন? আমার ইচ্ছে করছে ছুটে গিয়ে আমার সূর্যানকে আগলে নি। পিয়াসের চোখ ছলছল করে ওঠে। তাও তো কষ্ট হচ্ছে, কিন্তু এত বেশি কি জানা নেই পিয়াসের। কিন্তু পিয়াস সবসময় এটা বিশ্বাস করে তার সুরের জন্য এই অমায়িক ব্যক্তিত্বের অধিকারী পুরুষই উত্তম। সে হয়তো এই মানুষটার মতো করে কখনো ভালোবাসতেই পারতো না। লেবার রুমের দরজা খোলার আওয়াজে মিসবা পিয়াসকে ছেড়ে এগিয়ে যায় সেদিকে। জিহাদ রাফি শিহাব উঠে আসে। পিয়াস এগিয়ে যায়। পিয়ার কোলে সাদা তোয়ালে মোড়ানো এক জান্নাতের ফুল। মিসবা একবার বাচ্চার দিকে তাকিয়ে পিয়াকে বলে, সুর কেমন আছে প্রিয়া? প্রিয়ার মুখে হাসি ফুটিয়ে বলল, সে ভালো আছে ভাইয়া। মেয়েকে দেখে কেঁদে দিয়েছিল, তাই ওকে বাইরে নিয়ে আসতে দেরি হলো। আপনার মেয়ে হয়েছে ভাইয়া, কোলে নিবেন না? মিসবা তাকালো মেয়ের দিকে। বুকে একটা প্রশান্তি অনুভব করলো। বাবা হওয়ার প্রশান্তিতে ভরে গেল মন। পিয়ার থেকে কাপা কাপা হাতে কোলে নিল মেয়েকে। মেয়ের কপালে স্নেহের পরশ এঁকে দিল। বিড়বিড়ালো, আমার প্রণয়ের পূর্ণতা আমার মেয়ে। আমার শতপ্রহর অপেক্ষার অবসান ঘটিয়ে আমার পূর্ণতা এসেছে। আমার আম্মা, আমার রাজকন্যা,
আমার পূর্ণতা মাখুল। মেয়ের কানের কাছে মৃদু স্বরে আজান দিল মিসবাহ। সবাই উৎসব দৃষ্টিতে তাকিয়ে আছে। তোয়ালে মোড়ানো থাকায় ভালোভাবে দেখতে পাচ্ছে না কেউ। জিহাদ গদগদ হয়ে বলে, স্যার, ওকে একটু আমাদেরও দেখতে দিন। মেজবাহ মুচকি হাসে। পিয়াস কাছাকাছি হয়ে দাঁড়িয়ে আছে। মেজবাহ পিয়াসের দিকে তাকিয়ে মেয়েকে তার দিকে পাঠিয়ে দেয়। পিয়াস চকিতে তাকায় মিসবাহর দিকে। মেজবাহ চোখে হাসে। পিয়াস ছলছল চোখে হাসতেও করে তুলে দিল তার সুরে ছোট সুরকে। কি নিষ্পাপ মুখশ্রী, বড় বড় চোখে তার দিকেই তাকিয়ে আছে। পিয়াসের মনে হলো তার শূন্য জীবন পূর্ণতা পেয়েছে। মনে মনে আওড়ালো পূর্ণতা। হসপিটালে শুভ্র বিছানায় শুয়ে আছে মিসবাহর প্রাণ ভ্রমরা। এতক্ষণে হয়তো ঠিকঠাক ভাবে নিঃশ্বাস নিচ্ছে মিসবাহ। এই মেয়ের সামান্য থেকে সামান্য কষ্ট যে তার বুকে চিরচিরে ব্যথা উৎপত্তি ঘটায়। বাবা ভাইয়ের রাজকন্যা একটু বেশি নরম। সকলে চোখের মনি সুরা। সুরাকে কেবিনে দিতেই মেয়েকে পরিবারের কাছে রেখে মিসবাহ ছুটে এসেছে কেবিনে। পিয়াস হসপিটাল থেকে বাইরে চলে গেছে মিজানুর শিকদাররা আসার আগে। হসপিটালে ঝামেলা না বাড়ানোই ভালো। সে তো পেয়ে গেছে বেঁচে থাকার সম্বল। মিসবাহ বলে দিয়েছে যখন ইচ্ছে সে মেয়েকে দেখতে পারবে, কেউ বাধা দিবে না তাকে। শূন্য বুকটা ওই একটুখানি জান্নাতের ফুল সুবাস ছড়িয়েছে। মিসবাহ দরজা ঠেলে ভিতরে ঢুকে সুরার বেডসাইড টুলে বসে এক দৃষ্টে তাকিয়ে থাকে সুরার দিকে। তৃষ্ণার্ত চোখ জোড়া এতক্ষণ কাতর ছিল এই মুখশ্রী দেখার জন্য। সুরার চোখ বন্ধ। মিসবাহ সুরার ললাটে ঠোঁট ছুঁয়ে দিল। না, মন ভরল না তার। সুরার সারা মুখে ঠোঁট ছুঁয়ে দিল মিসবাহ। ললাটে ললাট থেকে কম্পমান স্বরে শুধালো, আমার সুরজান, আমার সোনা কেমন আছে? ঘুমের ভান করে কি আমার আদর নিচ্ছিল সে? সুরা চোখ বন্ধ করে ঠোঁট উল্টালো। এই লোকের কাছে কখনো সে অভিনয় করে পারেনি। ধূর্ত মানবের চোখ ফাঁকি দেওয়া সম্ভব না। সুরার চোখ পিটপিট করে তাকালো মেজবা অতি নিকটে। মেজবা সুরার ললাটে ঠোঁট ছুঁয়ে সরে আসতে চাইলে সুরা দুই হাত দিয়ে গলা জড়িয়ে ধরে তার বলে, আমি মোটেও ঘুমের ভান করেছিলাম না, আপনি আমার ঘুম ভেঙে দিয়েছেন। ও আচ্ছা, আমি তাহলে ভুল ভাবলাম। আলবাত ভুল ত্রুটি মানুষ মাত্রই হয়, তাই ক্ষমা করে দিলাম। মেজবা শব্দ করে হেসে উঠে। সুরাও হাসে। মেজবা সুরার হাত ছাড়িয়ে বেড়ে বসে। সযত্নে সুরাকে বসিয়ে বুকে আগলে নিল। এখন হয়তো শান্তি লাগছে তার। মেজবা কণ্ঠ খাদে নামিয়ে বলে, আমার সুরজান, আমার সোনা এখন কেমন আছে? ভালো আছি আমি। আমাদের মেয়ে কোথায়? বাইরে, সবার কাছে। সবাই এসছে? আসবে না বলছো? তখন না মনে হচ্ছিল আর কাউকে দেখ। মেজবা ভরাট কণ্ঠে বলে উঠল, খবরদার মেয়ে, এর আগেও এমন কথা বলেছো, তখন কিছু বলিনি বলে ভেবো না এখন কিছু বলবো না। সুরা কাছে বসে করে আমতা আমতা করে কিছু বলতে চাইলে মেজবা শান্ত স্বরে বলে, পিয়াস এসেছিল, আমাদের মেয়েকে আমার পরে তার কোলেই দিয়েছি আমি। সুরা মাথা তুলে তাকালো মেজবার দিকে। মেজবা তার দিকেই তাকিয়ে আছে হাস্যোজ্জ্বল মুখে। তার না বলা প্রত্যেকটা কথা এই মানুষটা অতি সহজেই বুঝে যায়। সুরা আবারও মাথা রাখে মেজবার বুকে, বলে, আপনার খারাপ লাগে না ডাক্তার? খারাপ লাগবে কেন? এই যে পিয়াস ভাই এখনো আমাকে ভালোবাসে, আমি তো আপনার নাম পর্যন্ত অন্য কোনো রমণীর মুখে শুনতেও নারাজ। মেজবা ওষ্ঠাধর ফাঁক করে তপ্ত শ্বাস ফেলে, বলে, খারাপ লাগতো যদি সে আমার বউজানের আশেপাশে আসার চেষ্টা করত। অতৃপ্ত সে, একটুখানি প্রাপ্তি তার নামে তোলা থাক। একসময় যে যন্ত্রণায় আমি ছটফট করেছি এখন পিয়াস করে, হয়তো তার চেয়েও বেশি যন্ত্রণায় ছটফট করে সে। সব দোষ কি আমার ডাক্তার? কিন্তু আমি যে আপনাকে ছাড়া আর কিছু ভাবতে পারি না। নিয়তি কি কেড়ে নেবে আপনাকে আমার থেকে? ভুল বললে মেয়ে, আমার দোষ থাকলেও তুমি আমার ভাগ্য। যা আমার তা আমারই, কেউ কেড়ে নিতে পারবে না। সুরার কিছু বলে না, থাক না কিছু তার মাকাল ফলের নামে, তবু সে ভালো থাক। সুরা মেজবার থেকে সরে এসে বলে, ভালো লাগছে না তার, কষ্ট হচ্ছে, কিছু নাম না জানা কষ্ট। মেজবা সুরার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, অসহনীয় বিষ ব্যথায় নীল হয়ে ওঠে আমার শরীরের শিরা উপশিরা। অসহনীয় যন্ত্রণায় ছটফট করি আমি। চক্ষু শীতলকারিণী মায়া করো একটু, তোমার উষ্ণতায় বুকটা শীতল করো আমার। মরুভূমির বুকে এক পশলা বৃষ্টি হয়ে আছড়ে পড়ো, সিদ্ধ করো আমার হৃদয়। সুরা সময় বেড়ে না করে শক্ত করে জড়িয়ে ধরলো মেজবাকে। শান্তি লাগছে। মেজবার মনে হলো সময় থমকে যাক, তার সূর্যান তার বুকে থাক। দরজা ঠেলে ভেতরে আসে পরিবারের সকলে। সুরা তাদের দেখে নড়ে চড়ে উঠে বসলো। মেজবা বসে আছে সুরার পাশে। মিজানুর শিকদার মেয়ের কোলে নাতনিকে দিয়ে বলেন, একদম আমার আম্মাজানের মতো হয়েছে।
দেখেন আম্মাজান। মিসবা সুকুচকে বলে, ভুল বললে চাচু, আমার মেয়ে কিন্তু আমার মতোই হয়েছে, গায়ের রংটাও পুরো আমার মতো। সুরা মেয়েকে কোলে নিয়ে রাগান্বিত স্বরে বলল, অসভ্য লোক এখন গায়ের রং নিয়ে খোটা দেবে না ভাই? আরে আমি কখন তোমায় খোটা দিলাম? আমি তো বললাম আমার মেয়ে আমার মতো হয়েছে। তুমি চেতে যাচ্ছ কেন? দিন দিন তোমার বদভ্যাস হচ্ছে, অকারণেই চেতে যাওয়া। ছোটরা শব্দ করে হেসে উঠে, বড়রা মুখ টিপে হাসছে। সুরা কটমট করে তাকালো মিসবার দিকে। সে আপাতত মেয়ের আঙ্গুল নিয়ে খেলছে। সুরা ছোট উঠে মিজানুর শিকদারের উদ্দেশ্যে বলল, আব্বাজান। মিজানুর শিকদার এবার শব্দ করে হেসে উঠল। সুরা বলে, আপনিও হাসছেন? এর সাথে থাকবো না আমি, অসভ্য লোক একটা। মিসবা কণ্ঠ খাদে নামিয়ে বলেন, তুমি চাও বা না চাও, আমৃত্যু আমার সাথেই থাকা লাগবে তোমাকে, এমনকি জান্নাতেও। সুরা চোখে হাসে, মেয়ের কপালে স্নেহের পরশ এঁকে দেয়। মিসবা আর সুরা মেয়েকে নিয়ে আলাপ করছে। সকলের চোখে মুখে মুগ্ধতা, একরাশ প্রশান্তি। এর চেয়ে সুন্দর দৃশ্য আর কি হতে পারে? সদ্য জন্ম নেওয়া জান্নাতের ফুল সুবাস ছড়াচ্ছে যেন। দূরে দাঁড়িয়ে জানালা গলিয়ে একজোড়া কাঁচের চোখ চেয়ে আছে সত্য বাবা মা হওয়া এক প্রেমিক যুগলের পানে। এই সুন্দর মনোমুগ্ধকর সময়টা তো তারও হতে পারতো না। তার হলে হয়তো এত সুন্দর হতো না, প্রেয়সীর মুখে এত নূর থাকতো না। এই দৃশ্য তার চোখ জ্বালা করছে না, বুকে প্রশান্তি অনুভব করছে। আর কি চাই তার? শখের নারী ভালো থাকুক। আজ কত বছর পরে প্রেয়সীর ওই স্নিগ্ধ মুখশ্রী দেখছে সে। তৃষ্ণার্ত কাতর চোখ জোড়ার একটুখানি তৃষ্ণার্ত মৃত্যু চলে যায় সে। পথহারা পথেই কাজ পথ খুঁজে পেয়েছে। প্রকৃতি তাকে ছেড়ে না দিলেও বেঁচে থাকার সম্বল দিয়েছে, পূর্ণতা। সকলে কেবিন থেকে বেরিয়ে আসে। মিসবা মেয়ের কপালে স্নেহের পরশ এঁকে দেয়। সুরার দিকে তাকিয়ে অমায়িক হাসি ফুটিয়ে তোলে। সুরার কপালে ঠোঁট ছুঁয়ে বলে, আমার একান্ত ব্যক্তিগত আকাশের চন্দ্রকান্তাকে ধন্যবাদ আমার রাজ্যকে পূর্ণতা দেওয়ার জন্য। সুরা মিসবার বুকে মাথা রাখে, এক ফোঁটা সুখের অশ্রু সিক্ত করে তার কপোলদ্বয়। মিসবা এক হাতে সুরাকে জড়িয়ে ধরে অন্য হাতে বৃদ্ধাঙ্গুল দিয়ে মেয়ের গালে ছোঁয়ায়। কণ্ঠ হাতে নামিয়ে বলল, তার প্রেমে পড়েছি আমি শতবার, শত কোটিবার। তার ওই চোখের মায়ায় বাধা পড়েছি সহস্রবার। দেখেছি নিজের সর্বনাশ, তার ওই হাসিতে হেরে গেছি বারবার, বারংবার। শিশির ভেজা শিউলি ফুলের রাজ্যে তার আগমনে থমকে গেছিল এক কঠোর মানব। মানবের ওষ্ঠ জোড়া ছুঁয়েছিল রমণীর শিশির ভেজা পদযুগল। আমার দেখা শ্রেষ্ঠ সুন্দরী রমণী আমার একান্ত ব্যক্তিগত চন্দ্রকান্তা, আমার সুরচাঁদ।